আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবর মতো আমরা লাইভ এমসিকিউ থেকে 49তম বিসিএস বায়োকেমিস্ট্রি অংশের যে ধারাবাহিক লেকচারগুলো হবে তার মধ্যে 3 নম্বর ক্লাসে থাকছে আমি মোস্তফা কামাল। গত ক্লাসগুলোর মতো আমি চেষ্টা করব আজকে আমরা আমাদের সবারই খুব একটা কমন টপিক অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো আমাদের সিলেবাসে অর্গানিক কেমিস্ট্রিটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যে এলিভেটিক কম্পাউন্ডসের কিছু কেমিস্ট্রিকে রিয়াকশন এবং অ্যারোমেটিক কম্পাউন্ডের রিয়াকশনগুলি। তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা গ্রুপের রিয়াকশন, স্পেশালি আমি যদি প্রথমে একটু থেমে যাই আর কি, কারণ অর্গানিক কেমিস্ট্রির সিলেবাসটা একটু বড় এবং সিলেবাস এখানে দেখতে ছোট হলো, যে কোনো একটা টপিকের আন্ডারে কিন্তু অনেকগুলি টপিক সাব টপিক ঢুকিয়ে দেওয়া যায় চাইলেই। তো এবং কি হচ্ছে, আমরা যারা বায়োকেমিস্ট্রি থেকে অনার্স করেছি হয়তো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মরিসন বয়েডের বইটা খুব পপুলার, মরিসন বয়েড বা অন্যান্য কিছু বই বাজারে আছে অর্গানিক কেমিস্ট্রির উপর। তবে এই সব বই থেকে বিসিএস এ প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, কারণ বিসিএস এ বড় বড় রিয়াকশনগুলির মেকানিজম কখনোই আসার সম্ভাবনা নাই। তো আমরা চেষ্টা করব এবং আমি চেষ্টা করেছি যতটুকু পারি যে সিলেবাস ধরে ধরে যেই ইম্পর্টেন্ট বা যেই সব টপিক থেকে প্রশ্ন আসতে পারে আমি রিয়াকশনগুলি বই থেকে ওভাবেই নিয়েছি। আর আমি যদি একটু টিপস প্রথমে দিয়ে নিই, এই অংশটা পড়ার জন্য আপনারা বিশেষত এইচএসসির হাজারিনাক স্যারের যে বইটা আছে দ্বিতীয় পত্র, সেখানে অর্গানিক কেমিস্ট্রি পার্টটা পড়লে আপনাদের অনেকটাই কভার হয়ে যাবে। আমি চেষ্টা করছি সেখান থেকে প্লাস অন্যান্য কিছু সোর্স থেকে এবং অনার্সের কিছু বই থেকে জিনিসগুলো একটু গুছিয়ে আনার। তো আশা করি আপনারা বিষয়টি উপভোগ করবেন ইনশাআল্লাহ। তো আমরা যদি প্রথমে শুরু করি এলিফেটিক হাইড্রোকার্বন দিয়ে। এলিফেটিক হাইড্রোকার্বনে আমরা জানি যে ইউজুয়ালি আমরা 3টা ক্যাটাগরি আলোচনা করে থাকি, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো তাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কমন যে এমসিকিউ আসতে পারে সেটা হচ্ছে নামকরণ। তো নামকরণ নিয়ে আলোচনার এখানে বিস্তারিত কখনো সুযোগ নেই, তবে আমি বলবো যে ছোটোখাটো নামকরণগুলো কনসেপ্টগুলো একটু আবার ঝালিয়ে নেবেন, ঠিক আছে? যে ছোট ছোট অ্যালকেন ব্রাঞ্চিং থাকলে কেমন হবে, তারপরে যদি একাধিক সাইড চেইন থাকে তখন নামকরণগুলি কেমন হবে, তারপর যদি আমাদের সমাণু থাকে সমাণুগুলির নামকরণ কিভাবে কেমন হবে, এই জিনিসগুলো একটু আপনারা দেখবেন। তো আমরা অ্যালকেনে আমরা সবাই জানি যে অ্যালকেন কার্বনের 4টা যোজনী ইউজ করা থাকে সিগমা বন্ডে, তাই না? তো এটা কোন সংকরণ হবে এটা মনে রাখতে হবে, যে এখানে যেহেতু 4টা যোজনী ব্যবহৃত হচ্ছে সিগমা বন্ডে, দ্যাট মিনস এখানে sp3 সংকরণ হবে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে অ্যালকেন হবে sp3, অ্যালকিন হবে sp2 এবং অ্যালকাইনে হবে sp। যদিও বিষয়গুলি পর্যায়ক্রমে আসবে, কিন্তু আমি বলার সুবিধার্থে একসাথে বলে দিচ্ছি। তো অ্যালকেনের কিছু কমন রিয়াকশন, এগুলি একদমই কমন রিয়াকশন। আমি মনে করি যে যারা পড়াশোনা তো নিয়মিত লেগে আছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন তাদের জন্য বিষয়গুলো একদমই সহজ হবে। তবে যারা একটু পড়াশোনা গ্যাপ পড়ে গিয়েছে, যে অর্গানিক কেমিস্ট্রি সাধারণত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সিলেবাসে থাকে, তো যাদের একটু গ্যাপ হয়েছে আমি মনে করি কি এই লেকচার শিটটা রিভাইজ দিলে অনেক কিছু আপনাদের মনে পড়ে যাবে। এগুলো সবই আমাদের পরিচিত পড়া এবং পরিচিত রিয়াকশন। আমি প্রথমে আসবো অ্যালকেনের প্রোডাকশন। খুব কমন একটা জিনিস হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন, যে একটি কার্বক্সিল অ্যাসিডের সোডিয়াম সল্টকে আমরা যদি বেসিক হিট দেই তখন এটা কি হয়, অ্যালকেন প্রডিউস করে। তো এইটা একটা রিয়াকশন। তারপরে আমরা জানি আর একটা কমন রিয়াকশন উডস বিক্রিয়া। আমি বিক্রিয়াগুলির নাম ওইভাবে দিই নাই, আপনারা বিক্রিয়াগুলি মনে রাখার চেষ্টা করবেন। সাধারণত মেডিকেল কোচিংয়ে বা মেডিকেলের যেসব প্রশ্ন আসে সেক্ষেত্রে নামধারী বিক্রিয়া, মানে তারা মুখস্থের প্রতি একটু বিশেষ আকর্ষণ থাকে। আমার কাছে এটা মনে হয়, আমি অনেক ক্ষেত্রে মেডিকেল স্টুডেন্টও পড়িয়েছি। তো আমি পিএসসির প্রশ্ন যতটুকু নিজে পরীক্ষা দিয়েছি এবং অন্য অন্য বিভাগের পরীক্ষা দেখেছি, পিএসসির সবসময় কনসেপ্ট থেকে যাচাই করার চেষ্টা করে। প্রত্যেকটা স্টুডেন্টকে তার কনসেপ্ট অনুযায়ী কতটুকু সে জানে সেটা যাচাই করার জন্য প্রশ্নগুলো তৈরি থাকে। সো আমি বলবো যে শুধু মুখস্থ করবেন না, মুখস্থের পাশাপাশি জিনিসটা বুঝে মুখস্থ করতে হবে, বুঝে বুঝে মনে রাখতে হবে যে প্রত্যেকটি রিয়াকশনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। হ্যাঁ,
তো যাই বলছিলাম যে আপনারা হচ্ছে ডিকার্বোক্সিলেশন রিঅ্যাকশনটা দেখবেন, তারপর হচ্ছে উডস বিক্রিয়া দেখবেন। এবং উডস বিক্রিয়ার একটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে এখানে কার্বন নাম্বারটা বাড়ানো যায়। যেমন আমি যদি মিথাইল আয়োডাইড এবং মিথাইল আয়োডাইড নেই, সেক্ষেত্রে কিন্তু এটা কী হয়ে যাবে, ইথাইল, মানে দুইটা একসাথে যুক্ত হয়ে ইথেন তৈরি হবে, তাই না? আচ্ছা, তো উডস বিক্রিয়ার সিগনিফিকেন্স হচ্ছে এখানে কার্বন সংখ্যা বাড়ানো যায়। তারপর হচ্ছে আরেকটা কমন রিঅ্যাকশন হচ্ছে ক্লিমেনসন রিডাকশন, যেটা মানে হচ্ছে অ্যালডিহাইড কিংবা কিটোনকে আমরা যদি জিঙ্ক এবং এসিএল দিয়ে রিডিউস করি, তখন সেটা কিন্তু কি হয়ে যায়, আমাদের অ্যালকেনে পরিণত হয়ে যায়। আমাদের এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনটা আছে, এই কার্বন অক্সিজেনটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হয়ে যায়, যার ফলে এটা অ্যালকেনে পরিণত হয়। একইভাবে আমরা যদি গ্রিগনেট বিকারকের থেকে আমরা বানাতে পারি, যে আমরা যদি গ্রিগনেট বিকারক নিই, যে কোনো একটা গ্রিগনেট বিকারক নিলাম, তার সাথে হচ্ছে যদি আমরা পানি অ্যাড করি, তখন হচ্ছে আমাদের ওই গ্রিগনেট বিকারকের সাথে যেই অ্যালকাইল মৌলটি যুক্ত থাকবে সেই অ্যালকেনটি উৎপন্ন হবে। হ্যাঁ, তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমি আজকের ক্লাস থেকে কিছু নমুনা প্রশ্ন যোগ করার চেষ্টা করেছি। যেমন আমাদের আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। তো এখানে হচ্ছে অসম্পৃক্ত ইথেন, প্রোপেন, ইথানল কোনোটাই কিন্তু অসম্পৃক্ত নয়। এখানে অসম্পৃক্ত আসে হচ্ছে এসিটিলিন। তারপরে sp2 হাইব্রিডেশন কোনটা সম্পন্ন করে, তো অবশ্যই হচ্ছে এখানে অ্যালকিন sp2 হাইব্রিডেশন সম্পন্ন করে। তো এই ধরনের প্রশ্নগুলি কনসেপ্ট থেকে আপনারা বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আমাদের টপিক হচ্ছে অ্যালকিন। এটাও অ্যালকেনের মতোই বৈশিষ্ট্য অনেকটা, তবে পার্থক্যটা হচ্ছে এখানে সিঙ্গেল বন্ডের বদলে ডাবল বন্ড থাকে। আর যেহেতু ডাবল বন্ড থাকে, এখানে অন্য অন্য পরমাণু আসার জায়গা আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যালকেন থেকে অ্যালকিনের রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তাটা কিছুটা অবশ্যই বেশি হবে। তো আমরা যদি প্রথমেই অ্যালকিনের প্রস্তুতি দেখি, যে অ্যালকোহলকে কি করি, আমরা যদি নিরোধন করি, অ্যালকোহল থেকে যদি আমরা পানি সরিয়ে দিই, তখন কিন্তু সেটা অ্যালকিনে পরিণত হয়। এবং এই পানি নিরোধনটা কিন্তু আমাদের টেক্সট বইগুলোতে বিভিন্ন মেথডে করা যায়। যেমন আমি এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 350°C টেম্পারেচার হচ্ছে রিঅ্যাকশনটা করেছি। এখানে কি হয়, নিরোধন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আমরা কিন্তু একই রিঅ্যাকশন কি করতে পারবো, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করে করতে পারবো। তারপর হচ্ছে আমরা যদি অ্যালকাইন নেই, অ্যালকাইনকেও যদি আমরা স্লাইট রিডাকশন করি, যদি ফুল রিডাকশন করি তাহলে সেটা কিন্তু অ্যালকাইন হয়ে যাবে। কিন্তু আমরা যদি পার্শিয়াল রিডাকশন বা স্লাইট রিডাকশন করি, তখন কিন্তু এটা অ্যালকাইন থেকে অ্যালকিনে পরিণত হবে। এবং আমরা এই স্লাইট রিডাকশনের জন্য দেখেন প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের একটা মিশ্রণ ব্যবহার করি। এই স্পেশালি হচ্ছে এই রিয়েজেন্টের মনে রাখার চেষ্টা করবেন যে স্লাইট রিডাকশনের জন্য কোনটা ব্যবহার করা যায়। হ্যাঁ, তো একইভাবে আমরা যদি অ্যালকিন আছে, অ্যালকিনের কিছু রিয়াকশন আমরা দেখবো যে শনাক্তকরণ করার জন্য অবশ্যই এখানেও বেয়ার টেস্ট, ব্রোমিন টেস্ট, এটা সবাই জানেন, এই কারণে আমি এটা দিই নাই। তো বেয়ার টেস্ট আমরা করে থাকি যে কি করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করি। যদি আমরা যে কোনো অ্যালকিনে কি করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করি, বেসিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করি, তখন সেটা হচ্ছে এই ডাবল বন্ডটা ভেঙে দুই হাতে দুটো হাইড্রোক্সাইড মূলক যুক্ত হয়ে যাবে। তখন আমরা এটা বলি ডাইঅল। হ্যাঁ, যেহেতু এখানে দুই কার্বন, আমরা এটাকে নাম দিচ্ছি হচ্ছে ইথিলিন গ্লাইকল। তো অ্যালকাইন কিন্তু হচ্ছে আবার এই সেম রিয়াকশনটা দিবে না। আমরা কিন্তু বেয়ার টেস্টের মাধ্যমে অ্যালকিন এবং অ্যালকাইনকেও কি করতে পারি, পার্থক্য করতে পারি। তো এখানে একটা রিয়াকশন খুব পপুলার, সেটা হচ্ছে মার্কনিকভ রুলস। সেটা হচ্ছে অ্যালকিনে যখন কি হবে, অপ্রতিসম বিকারক যুক্ত হবে, তখন হাইড্রোজেনটা হচ্ছে ওই কার্বনে যুক্ত হবে যেখানে অলরেডি হাইড্রোজেন বেশি আছে। আমরা যদি একটু ফান করে বলি আর কি, যে তেলা মাথায় তেল দেওয়ার যে ব্যাপারটা, দেখবেন যে সমাজে যার টাকা পয়সা আছে, যার হচ্ছে একটু সম্পদ বেশি আছে, মানুষজন হচ্ছে তাকেই বেশি বেশি দাওয়াত দেয়, তাকে হচ্ছে বেশি বেশি আপ্যায়ন করতে চায়। তো এখানেও এই যে আমরা একটা অপ্রতিসম বিক্রিয়ক নিলাম এবং বিকার একটা অপ্রতিসম, মার্কনিকভ রুলের অন্যতম শর্ত হচ্ছে দুটোই কিন্তু
অপ্রতিসম হতে হবে। একটা প্রতিসম একটা অপ্রতিসম তাহলে কিন্তু হবে না, দুইটাই হচ্ছে অপ্রতিসম বিক্রিয়ক হতে হবে। তো আমরা যদি একটু দেখি যে এখানে আমাদের যেই দুইটা কার্বন আছে, একটা কার্বনে হচ্ছে দুইটা হাইড্রোজেন আর একটা কার্বনে একটা হাইড্রোজেন। তো মার্কনিকম রুলস আমাদেরকে বলছে যে হাইড্রোজেনটা যেখানে অলরেডি হাইড্রোজেন বেশি আছে সেখানে সে যুক্ত হবে। তো এই কারণে আমরা দেখছি যে আইসোপ্রোপাইল ব্রোমাইড সেটি প্রায় 90% প্রোডাকশন হয়, আর অন্যদিকে হচ্ছে এন প্রোপাইল ব্রোমাইডটা হচ্ছে 10% প্রোডাকশন হয়। তো এর কারণটা হচ্ছে মার্কনিকভ রুল। তো মার্কনিকভ রুলের মেকানিজম আমার মনে হয় না যে মেকানিজম দেওয়ার কথা না। তো রিয়াকশনগুলো মনে রাখবেন হচ্ছে বিভিন্ন ধরনের রিয়েক্টেন্ট দিয়ে এই রুলসটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এবং পাশাপাশি আমি বলি যে অ্যান্টি মার্কনিকভ রুলস নামে আরেকটি নিয়ম আছে, এটা আপনারা জানেন অনেকেই। তো সেটার কাজ কি, সেটা হচ্ছে মার্কনিকভ রুলসের উল্টাটা। তো যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন বেশি, নতুন হাইড্রোজেনটা আসবে না, আসবে হচ্ছে যেখানে হাইড্রোজেন কম সেখানে। তো এই অ্যান্টি মার্কনিকভ রুলের শর্ত হচ্ছে, আমি একটু এখানে এটা বলে দিচ্ছি। অ্যান্টি মার্কনিকভ রুলের শর্তটা হচ্ছে কি, যেখানে অবশ্যই এখানে জৈব পারক্সাইড থাকতে হবে, মানে অর্গানিক পারক্সাইড থাকতে হবে। তো যদি এই ধরনের রিয়াকশনে কি থাকে, যদি অর্গানিক পারক্সাইড থাকে তাহলে কিন্তু অ্যান্টি মার্কনিকভ রুলসটা কি করতে হবে, ফলো করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি অ্যালকাইনে। তো অ্যালকাইনের প্রোডাকশনে মোটামুটি এটা কমন রিয়াকশন যে ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা করি পানির সাথে বিক্রিয়া করে তাহলে হচ্ছে এসিটিলিন প্রোডাকশন হয়। এসিটিলিন প্রোডাকশনের একটা সহজ প্রক্রিয়া হচ্ছে এটা। তো এই যে কি করে, যে আমি একটু রিলেভেন্ট কিছু আলোচনা করি। যেমন আগের যুগে খনি, কয়লা খনি বা অন্যান্য খনিতে এক ধরনের, আগে তো টর্চ লাইট ছিল না, তখন হচ্ছে মাথায় হচ্ছে এসিটিলিন টর্চ ব্যবহার করা হতো। তো ওই টর্চে কি হতো যে হচ্ছে ওইটার ভিতরে এসিটিলিন তো দেওয়া থাকতো না, থাকতো হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এবং ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দেওয়া মিক্স করে দেওয়া হতো, মিক্স করে ওইটা ক্যাপটি লাগিয়ে দেওয়া হতো। তখন কি হতো, পানি এবং ক্যালসিয়াম কার্বাইড বিক্রিয়া করে এসিটিলিন উৎপন্ন করতো। আর সেই এসিটিলিন সামনের ওই যে পাত্র, তার সামনে একটি ছিদ্র দিয়ে বের হয়ে আসার সময় আগুন ধরতো, সে আলো হচ্ছে খনি শ্রমিকরা কাজ করতো। যাই হোক, এইটা একটা পদ্ধতি ছিল আগের সময়ে। তো এইটা ছাড়াও কিন্তু খুব সহজে এসিটিলিন বানানোর জন্য এখন এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। এবং ক্যালসিয়াম কার্বাইডের এসিটিলিন কিন্তু কি করে আমরা জানি, যদিও আমাদের সিলেবাসে প্লান্ট বায়োকেমিস্ট্রির টপিকটা রাখা হয়নি, তারপরেও কিন্তু টুকটাক প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। আমরা আশা করছি যে পিএসসি 49তম বিসিএস এর প্রশ্নগুলি সিলেবাস ভিত্তিক করবে। তবে পিএসসি বিগত ইতিহাস যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমি কিন্তু দেখবো যে পিএসসি সিলেবাসের বাইরে থেকেও টুকটাক প্রশ্ন সে করে। তবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আসলে পিএসসিতে যারা পরীক্ষা দিতে আমরা যারা যাই, আমাদের টার্গেট কিন্তু ফুল মার্কস পাওয়া না, আমাদের টার্গেট হচ্ছে পরীক্ষাটাকে কোয়ালিফাই করা। তো কিছু কিছু প্রশ্ন এগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কোন প্রশ্নের অ্যান্সারটা আগে করতে হবে, কোন প্রশ্নের অ্যান্সারটা পরে করতে হবে। তো এগুলি পরীক্ষার স্ট্র্যাটেজি আমি বিভিন্ন ক্লাসে ছোট ছোট করে শেয়ার করার চেষ্টা করব। যেমন আজকে আমি একটা জিনিস বলি, যে এমন যদি মনে হয় যে কোনো একটি প্রশ্ন আপনি হুট করে প্রথম দেখেছেন, যে এই প্রশ্নটা আগে কখনো দেখেননি বা মনে আসছে না, আপনি কখনো এটা নিয়ে সময় নষ্ট করবেন না। প্লিজ মুভ টু দি নেক্সট কোয়েশ্চেন। আপনি পরবর্তী কোয়েশ্চেনটা দেখেন, যদি এটা পারেন তাহলে ভালো, এই একটা নিয়ে যদি পড়ে থাকেন এটা আপনার সময়টা খেয়ে ফেলবে। আর আমরা জানি যে যে কোনো প্রিলিমিনারি পরীক্ষাতেই টাইম ম্যানেজমেন্ট একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো যাই হোক, প্লান্ট বায়োকেমিস্ট্রিতে আমরা বলছিলাম যে এসিটিলিন কি করে ফাইটো সিগন্যালিং এর কাজ করে থাকে, মানে উদ্ভিদে স্পেশালি আমি যদি আরেকটু সামারাইজ করি, যে কোনো ফল পাকানোর জন্য কিন্তু সিগন্যালিং মলিকিউল হিসেবে এসিটিলিন কাজ করে থাকে। তো এই কারণে দেখবেন যে আগের যুগে বা আগে হচ্ছে কি করা হতো, ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হতো। তো এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে যে নিচের কোন যৌগটা হচ্ছে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। তো এইভাবে আমরা খুব সহজে এসিটিলিন বানাতে পারি। আচ্ছা, তারপর আমরা যাব হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড যেটা আছে। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড কিন্তু কনফরমেশন দুই ধরনের হতে পারে, আমরা এটা জানি, যে ভিসিনাল হ্যালাইড এবং জেমিনাল হ্যালাইড। তো ভিসিনাল হ্যালাইড বা জেমিনাল হ্যালাইড যেটাই নেন না কেন, আমরা যদি
অ্যালকোহলিক কোস্টিক পটাশ দিয়ে আমরা যদি রিয়াকশনটা করি তখন কিন্তু এই দুইটা হাইড্রোজেনে কি করবে, দুইটা হাইড্রোজেন করে নিয়ে চলে যাবে, এবং চলে গেলে তখন এই কার্বন এবং এই কার্বন দুইজনের কি হবে, হাত খালি হয়ে যাবে দুটা করে। তখন তারা কি করবে, সিম্পলি তারা অ্যালকাইন ফর্ম করবে, ত্রিবন্ধন গঠন করবে। হ্যাঁ, তো এইভাবে অ্যালকাইনের কিছু সহজ সহজ প্রোডাকশন আমি আলোচনা করলাম। তো এবার আসি অ্যালকাইনের কিছু ক্যারেক্টারিস্টিক রিয়াকশন আলোচনা করি। যেমন আমরা কিন্তু হাইড্রোকার্বন হিসেবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন তিনটাকেই চিনি, তবে তাদের মাঝে অ্যালকাইনের বৈশিষ্ট্য কিন্তু শুধু অসম্পৃক্ত কিন্তু অ্যালকিনও এবং অ্যালকাইনও। তবে অ্যালকাইনের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেগুলি নাকি অ্যালকিনের নেই। তার মধ্যে একটা হচ্ছে যে টার্মিনাল অ্যালকাইন যেগুলো আছে, মানে হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন, মানে যে অ্যালকাইনের প্রথম কার্বনেই কি থাকে, তিনটা কি বন্ড থাকে। তো এই ধরনের অ্যালকাইনগুলি হচ্ছে অ্যাসিডিটি শো করে। কিভাবে শো করে আমি যদি একটু দেখি যে 1 2 3, তো তার এখানে একটা অবশ্যই যেহেতু টার্মিনাল অ্যালকাইন এখানে হাইড্রোজেন থাকবে, আর আমরা ধরলাম এখন অন্য কিছু। তাহলে দেখেন এই কার্বনটা হচ্ছে sp সংকরিত থাকে। sp সংকরণের কারণে সে হচ্ছে তার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে বেড়ে যায়, মানে হচ্ছে সে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা সে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করে, ফলে এই হাইড্রোজেনটা কি করতে পারে, আয়নিত হওয়ার কিন্তু একটা সুযোগ পায়। তো এই কারণে দেখবেন যে টার্মিনাল যে অ্যালকাইনগুলো আছে এগুলো হচ্ছে যদি আমরা এর সাথে কি দিই, সোডিয়াম মেটাল দিই, তখন কিন্তু সোডিয়াম অ্যালকানাইড উৎপন্ন করে, সোডিয়াম অ্যালকানাইড উৎপন্ন করে। এই জিনিসটা খেয়াল করবেন। তো একইভাবে আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল নিলাম যে প্রোপাইন যদি নেই, প্রোপাইন হচ্ছে আমরা ডায়ামিন সিলভার নাইট্রেট দিই, এখানে কিন্তু এই সিলভারটা কি করবে, এই যে সে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে সে জায়গা দখল করবে, এবং হচ্ছে সিলভার অ্যালকানাইডের কি প্রিসিপিটেট তৈরি করবে। তো এই অ্যালকাইনের কিছু ক্যারেক্টারিস্টিক রিয়েকশনের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরও আছে, আমরা যদি কপার দিই তাহলে কিন্তু কপার অ্যালকানাইড তৈরি করবে। হ্যাঁ, কপার রিয়াকশন করবে, সোডিয়াম দিলে সোডিয়াম করবে, পটাশিয়াম করবে। তো আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে টার্মিনাল অ্যালকাইনগুলি কি করে সাবস্টিটিউশন রিয়াকশন করতে পারে। তো আমরা যাই হোক একটু আগে আলোচনা করেছিলাম লাস্ট পেজে যে হচ্ছে এই অ্যালকিন কি করে, বেয়ার টেস্টের সময় কিন্তু তারা হচ্ছে গ্লাইকল প্রডিউস করে। অন্যদিকে অ্যালকাইন কিন্তু কমপ্লিট অক্সিডেশন করে, সে হচ্ছে গ্লাইকলের বদলে সে হচ্ছে ডাইওইক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এইটা দিয়ে কিন্তু আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের ক্যারেক্টারিস্টিক আলাদা করতে পারছি। তো যাই হোক আমাদের এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশনস কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য হাইড্রেশন অফ ইথেন টু প্রডিউস ইথানল। আমরা দেখলাম যে হচ্ছে অ্যালকাইনে কি করে, যদি আমরা যখন ইথানল আলোচনা করবো, অ্যালকোহল আলোচনা করব, তখন এই জিনিসটা আসবে। কিন্তু এখানে অ্যালকিন থেকেও আসতে পারে যে অ্যালকিনে আমরা যদি হাইড্রেশন করি তাহলে কিন্তু কি পাওয়া যায়, ইথানল পাওয়া যায়। আবার উল্টাও আমরা দেখলাম যে ইথানলকে যদি আমরা নিরোধিত করি, মানে আমরা যদি ডিহাইড্রেট করি, তখন কিন্তু হচ্ছে আমাদের আবার অ্যালকিন উৎপন্ন হয়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এখানে অ্যালকোহল প্রোডাকশন হচ্ছে নাম্বার বিতে। যাই হোক আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করছিলাম। তো অ্যালকোহল জিনিসটা আসলে কি, অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হচ্ছে কি আর ওএইচ, মানে অ্যালকাইল মূলকের সাথে যদি হাইড্রোক্সাইড মূলক যুক্ত থাকে তখনই আমরা সেটাকে বলি অ্যালকোহল বলি। তো অ্যালকোহল একটা অর্গানিক কম্পাউন্ড, তা সত্ত্বেও অ্যালকোহল কিন্তু কি হয়, পানিতে দ্রবণীয় হয়ে থাকে। এর কারণটা কি, কারণটা হচ্ছে অ্যালকোহলের স্ট্রাকচারের মাঝে নিহিত আছে যে এখানে যে অ্যালকোহলের যে হাইড্রোক্সাইড আছে, এই হাইড্রোক্সাইড অক্সিজেনের কারণে সে কি করে, পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করার কারণেই কিন্তু অ্যালকোহল জৈব যৌগ হওয়া সত্ত্বেও কি করে পানিতে খুব ভালোভাবে মিশে যেতে পারে। অ্যালকোহলের কিন্তু আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। হ্যাঁ, এলিফেটিক অ্যালকোহল যেমন আছে তেমনভাবে অ্যারোমেটিক অ্যালকোহলও আছে। যেমন অ্যারোমেটিক অ্যালকোহলের নাম হচ্ছে আমরা যে ফেনল, এই যে ফেনল এইটা।
তো ফেনল আবার একটু সে হচ্ছে দেখতে অ্যালকোহল, কিন্তু অ্যাকচুয়ালি তার বৈশিষ্ট্য কিন্তু অনেকটা অ্যাসিডের মতো। কারণ কি, সেই রেজোনেন্সের কারণে ফেনল যখন হচ্ছে পানিতে মিশে যায়, তখন হচ্ছে কি করে, সে হচ্ছে H+ আয়ন দান করতে পারে। আমরা হচ্ছে আগের ক্লাস থেকে দেখে আসছি যে অ্যাসিড বেস থিওরি, ব্রনস্টেড-লাউরির থিওরি আমাদের কি বলছে, যে যদি কোনো কম্পাউন্ড প্রোটন ডোনেট করতে পারে তারাই হচ্ছে অ্যাসিড। তো এখানে ফেনল কি করতে পারছে, পানিতে হাইড্রোলাইসিস হওয়ার সময় সে প্রোটন ডোনেট করতে পারছে, তার মানে ফেনল হচ্ছে অ্যাসিডের মতো কাজ করে। তো যাই হোক, আমরা বলছিলাম হচ্ছে এলিফেটিক অ্যালকোহল এবং হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। একইভাবে কিন্তু আমরা এলিফেটিক অ্যালকোহলের বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। এগুলো আপনারা জানেন যে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল। এবং এই 1, 2, 3 সবাই অ্যালকোহল হলেও তাদের মাঝে কিছু ভৌত এবং রাসায়নিক পার্থক্য দেখা যায়। আমরা তাদেরকে আলাদা করার জন্য রিঅ্যাকশনগুলো ইনশাল্লাহ পরে দেখব। তো যাই হোক, আমরা অ্যালকোহলের প্রোডাকশনের বিষয়টা আগের পেজে বলে ফেলেছি যে আমরা যদি অ্যালকিন নেই, অ্যালকিনকে যদি হাইড্রেট করি, হ্যাঁ, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে, স্পেশালি একুয়াস এনভায়রনমেন্টে, তখন কি হবে, সে অ্যালকোহল প্রোডাকশন করে। ওকে, তো এটা হচ্ছে অ্যালকোহল প্রোডাকশনের একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে আমরা যদি অ্যালকাইল হ্যালাইড নিই। অ্যালকাইল হ্যালাইড যদিও আমাদের সিলেবাসে নেই, কিন্তু দেখেন অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যদি কস্টিক পটাশ দিয়ে হ্যালোজেন গ্রুপটাকে কি করি, রিপ্লেস করে দিই হাইড্রোক্সাইড দিয়ে, তখন কিন্তু কি হয়ে যায়, অ্যালকোহল প্রোডাকশন হয়। যদিও আমাদের কি নেই, অ্যালকাইল হ্যালাইড সিলেবাসে নেই, কিন্তু অ্যালকোহল প্রোডাকশনের মধ্যে কি করতে পারে, অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন কিছু থাকতে পারে। তো আমাদের খুব কমন একটা অ্যালকোহল হচ্ছে ইথানল। হ্যাঁ, ইথানল। তো ইথানল কোনো একটি জায়গায় আছে কিনা, স্পেশালি আমরা বলি যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস নানান সময় নানান মার্কেটে মানে কথা রটে আর কি, যে হচ্ছে মোজো বা হচ্ছে 7 আপ, এই ধরনের ড্রিঙ্কসে কি আছে, অনেকে বলে যে অ্যালকোহল আছে। তো এই কোনো একটি জায়গায় অ্যালকোহল আছে কিনা নাই, মানে ইথানল আছে কিনা নাই, সেটা বোঝার জন্য খুব পপুলার একটি টেস্ট হচ্ছে, হ্যাঁ, আয়োডিফর্ম টেস্ট। আয়োডিফর্ম টেস্ট হচ্ছে কি, যেখানে হচ্ছে আমরা অ্যালকোহলকে আয়োডিন এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, দুইটা দিয়ে যদি আমরা একটু হিট করি, তখন হচ্ছে হলুদ বর্ণের আয়োডিফর্মে কি করে পদক্ষেপ করে, সেটা দেখে আমরা বুঝতে পারি ইয়েলো পিপিটি পড়ছে। তো সেটা দেখে আমরা বুঝতে পারি যে কোনো নমুনায় ইথানল আছে কি নাই। তো আমরা অনেক সময় এই বিক্রিয়াটাকে এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে এইভাবে, যে মূলত আয়োডিফর্ম যে বিক্রিয়াটা আছে, হ্যাঁ, এটা কিন্তু কাজ করে হচ্ছে এসিটাইল মূলকের জন্য, CH3C++O, তারপরে এখানে অন্য কিছু থাকতে পারে এই অংশটার জন্য। এখন বলবেন যে ঠিক আছে ভাই, এখানে তো হচ্ছে আবার ইসে নেই, ইথানলে তো হচ্ছে কার্বনাইল মূলকই নেই, তাহলে সে কেন হ্যালফর্ম বিক্রিয়া দিবে? আসলে যেটা হয় যে ইথানলটা হচ্ছে, যেহেতু আয়োডিন হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, সে হচ্ছে ইথানলকে সে জারিত করে, সে কি করে ফেলে, অ্যালডিহাইডে কনভার্ট করে ফেলে। তো যখনই আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়ে গেল অ্যালকোহল থেকে, মানে ইথানল থেকে ইথানল উৎপন্ন করলো, তখন কিন্তু সে সহজে হচ্ছে আয়োডিফর্ম রিঅ্যাকশন দিবে এবং হচ্ছে আয়োডিফর্ম উৎপন্ন করবে। তো আমরা দেখছি এগুলো রিঅ্যাকশন মেকানিজম অবশ্য দরকার নেই, কিন্তু আমাদের দেখতে হবে যে কোন কোন রিঅ্যাকশন কোথায় কাজে লাগে এবং কোথায় কোনকে কি রিঅ্যাকশন দেয় আর কোনটা দেয় না। তো এইটা কিন্তু অন্য সকল অ্যালকোহল কিন্তু এই রিঅ্যাকশনটা দিবে না, ইথানলই এই রিঅ্যাকশনটা দেয়। আবার যদি আমরা মিথানল চিন্তা করি, CH3OH, মিথানল কিন্তু আবার এই আয়োডিফর্ম টেস্ট দিবে না। কারণ কি, মিথানলে কখনোই কি থাকতে পারবে না, এসিটাইল মূলক তৈরি হওয়া সম্ভব না। তো এখানে আরেকটা জিনিস আমরা আলোচনা করি যে আয়োডিফর্ম বদলে কিন্তু আমরা একটা কমন টার্ম ব্যবহার করি, সেটা হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশনটা আসলে কি, যে আয়োডিফর্ম রিঅ্যাকশন হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা আয়োডিন ব্যবহার করি, আর হ্যালোফর্ম রিঅ্যাকশনে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অন্যান্য হ্যালোজেনগুলোকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ক্লোরিন উৎপন্ন করি, তাহলে ক্লোরোফর্ম উৎপন্ন করবে, আয়োডিন ইউজ করলে আয়োডোফর্ম উৎপন্ন করবে। যদি ব্রোমিন ইউজ করি, তাহলে হচ্ছে ব্রোমোফর্ম উৎপন্ন করবে। তা আমি কিন্তু একটা মজার বিষয় উল্লেখ করে ফেলেছি, যে এই একই রিঅ্যাকশন কিন্তু আমরা হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে ইথানল শনাক্তকরণ করতে পারি। পাশাপাশি আমরা কিন্তু
ক্লোরোফর্ম উৎপন্ন করতে পারি। আমরা যদি হ্যালোফর্ম বিক্রিয়া ক্লোরিন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ক্লোরোফর্ম উৎপন্ন করবে। আর ক্লোরোফর্ম উৎপন্ন করলে ক্লোরোফর্ম কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয়, স্পেশালি চেতনানাশক হিসেবে ক্লোরোফর্মের ব্যবহার আপনারা সবাই জানেন। তো আমি অবশ্যই বিষয়গুলি এখানে আনিনি, কিন্তু ক্লোরোফর্ম রিলেটেড জিনিসগুলি যদি আমাদের সিলেবাসে নেই টুকটাক দেখে যাবেন। আমি আবারও বলছি, অর্গানিক কেমিস্ট্রির এক সামারি হিসেবে আপনারা ইন্টারমিডিয়েটের স্পেশালি হাজারিনাক স্যারের বইয়ের রিয়াকশনগুলি দেখে যেতে পারেন। স্পেশালি ক্লোরোফর্মের বিশুদ্ধতা কিভাবে বজায় রাখা হয়, কেন হচ্ছে ক্লোরোফর্ম হচ্ছে ইথানল মিশানো হয়, এই জিনিসগুলো অবশ্যই দেখে যাবেন। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে আমাদের স্ট্রাকচারের উপর বেস করে অ্যালকোহল তো হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। হ্যাঁ, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। তো এই তাদেরকে আমরা আলাদা কিভাবে করব? হ্যাঁ, আমরা হচ্ছে তাদেরকে আলাদা করে লুকাস রিএজেন্ট, এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে যে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল। হ্যাঁ, অথবা কিভাবে তুমি কি দিয়ে হচ্ছে রিএজেন্টের নাম কি, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে নাম হচ্ছে লুকাস রিএজেন্ট। লুকাস রিএজেন্ট জিনিসটা কি, যে আমরা যদি হচ্ছে জিঙ্ক ক্লোরাইড ইউজ করি, তো এখানে আর HCl যদি ইউজ করি, দুইটা রিয়াকশন একসাথে মিলে আমরা বলি যে লুকাস রিএজেন্ট। এই লুকাস রিএজেন্ট কি করে, এই যে অ্যালকোহলের কি থাকে, যে হাইড্রোক্সাইড যেই গ্রুপটা থাকে সেটা হচ্ছে রিপ্লেস করে দেওয়া হচ্ছে ক্লোরিনটা দিয়ে। মানে এই H এবং OH মিলে পানি প্রোডাকশন করে ফেলে এবং তার জায়গাটা দখল করে কে, ক্লোরিন। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে 3 ডিগ্রি, 3 ডিগ্রি বা টারশিয়ারি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয় বা অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন হয়, যেটা হচ্ছে সাথে সাথে মানে 3 ডিগ্রি অ্যালকোহল। আমি অবশ্যই যে আপনারা এগুলো সবাই পড়ে আসছেন, অ্যাসোনান রিয়াকশন মেকানিজম, অ্যাসেন্ট রিয়াকশন মেকানিজম। তো 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে সে খুব সহজেই হচ্ছে কি হয়, সে আয়নিত হতে পারে, যার ফলে সে খুব দ্রুত হচ্ছে এই বিক্রিয়াটা প্রদান করে থাকে। অন্যদিকে 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে লুকাস রিএজেন্টের সাথে বিক্রিয়া করে, বাট ইট টেক্স 5 to 10 minutes টু প্রডিউস টার্বিডিটি। তো তার হচ্ছে একটু সময় লেগে যায়। সে 2 ডিগ্রি তো কি করে অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন করে, কিন্তু তার সময় লাগে। অন্যদিকে প্রাইমারি যে অ্যালকোহলটা আছে সে কিন্তু লুকাস রিএজেন্টের সাথে নর্মাল টেম্পারেচার সে বিক্রিয়া করে না, সে তাকে হচ্ছে অনেক হিট দিতে হয় এবং অনেকক্ষণ ধরে হিট দেওয়ার পরে তখন হচ্ছে সে কি করে, জাস্ট নর্মাল অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন করে। তো এইভাবে কিন্তু আমরা লুকাস বিকরক ব্যবহার করে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য তৈরি করতে পারবো। আচ্ছা, এবার দেখি আমরা অ্যালকোহল প্রোডাকশনের কিছু নন ক্যানোনিক্যাল কিছু এক্সাম্পল আমরা দিই। যেমন অ্যাস্টার। অ্যাস্টারকে আমরা যদি রিডাকশন করি, অ্যাস্টারটা আমরা পর আলোচনা করব। অ্যাস্টার হচ্ছে কি থাকে, অ্যাসিড এবং অ্যালকোহল থাকে। তো নর্মালি তো অ্যাস্টার ভাঙলে অ্যাসিড এবং অ্যালকোহল হওয়ার কথা, কিন্তু আমরা যদি এটাকে রিডাকশন করি তাহলে কিন্তু দুইটাই কিন্তু অ্যালকোহল উৎপন্ন হয়। ওকে, তারপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট। তো অ্যাসিডকে, এটা একটা কমন, যারাই আমরা রসায়নের স্টুডেন্ট আছি তো এটা একটা কমন বিষয় আর কি, যে অ্যালকোহলকে যদি একটু অক্সিডাইজ করেন তাহলে হচ্ছে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে যদি অক্সিডাইজ করেন তাহলে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড হয়। আবার কিন্তু রিভার্সিবল করা যায়, যে অ্যাসিডকে যদি রিডিউস করেন তাহলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে রিডিউস করলে হচ্ছে অ্যালকোহল উৎপন্ন হবে। তো অ্যাসিড অ্যানহাইড হচ্ছে একটা অ্যাসিড কম্পাউন্ড। তো তাকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে স্ট্রং রিডিউসিং এজেন্ট দ্বারা যদি রিডাকশনটা করি, তখন কি করে অ্যাসিড অ্যানহাইডটা সরাসরি অ্যালকোহলে পরিণত হয়। তো যাই হোক, আমরা অ্যালকোহলের এই যে সোডিয়াম টেস্ট আমরা সবাই জানি যে অ্যালকোহলে যদি সোডিয়াম দেয় তাহলে হচ্ছে সে কি করে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে ছাড়ে। তো আমি এটা আনি নেই, যেটা একটু এনেছি সেটা হচ্ছে অ্যালকোহলে যে আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করি তখন সে HCl গ্যাস প্রোডাকশন করবে, এবং সেখানে যদি আমরা অ্যামোনিয়া ভেজানো কোনো দণ্ড রাখি বা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস রাখি, তখন কিন্তু সে সাদা ধোঁয়া, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে। এর মাঝে বুঝতে পারি যে আমরা ওইখানে অবশ্যই কি ছিল, অ্যালকোহল ছিল। এটা অ্যালকোহলের ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন। তো অ্যালকোহল থেকেও আমাদের কি থাকতে পারে, বিভিন্ন ধরনের এমসিকিউ থাকতে পারে। আমি 2টা নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, যে নিচের কোন যৌগটি হচ্ছে আইডি ফর্ম পরীক্ষা দেয় না। তো এটা আমি আপনাদের জন্য আলোচনা রাখলাম যে খুঁজে বের করেন। আচ্ছা, যাই হোক, আমি একটু ক্লু দিয়ে দিলাম।
তো তারপর হচ্ছে অম্লীয় দ্রবণ দ্বারা সহজে জারিত করা যায় না। আচ্ছা দেখেন আমাদের এখানে এগুলি সবগুলো হচ্ছে অ্যালকোহল, হ্যাঁ। তার মাঝে আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, এই যে ডি নাম্বারটা সে হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহলকে কি করা যায় না, খুব সহজে জারিত করা যায় না। তো যদিও প্রশ্নগুলি সব বেসিক থেকে আসে, একদমই ইন্টারে বেসিক থেকে প্রশ্নগুলো আসবে আমি আশা করি। তো সবাই ওইভাবেই প্রস্তুতিটা নেবেন। তো আমি আশা করি ইতিমধ্যে বন্ধুরা হচ্ছে বের করে ফেলেছ যে এটার অ্যান্সার কোনটা হবে, নিচের কোনটি হচ্ছে হাইড্রোফর্ম বিক্রিয়া দেয় না। তো এইটা অ্যালকোহল 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 সবগুলোতে আছে অ্যাসিডের মূলক আছে বা তৈরি হওয়া সম্ভব। কিন্তু এই যে একটা এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু অ্যাসিড ক্লোরাইড, হ্যাঁ, CH3। আমরা যদি একটু স্ট্রাকচারটা লিখি, সি ডাবল বন্ড Cl। এই অ্যাসিড ক্লোরাইডের কিন্তু এই বন্ডটা ভাঙাটা অনেক টাফ, এই কারণে কিন্তু সে কি দেয় না, হচ্ছে হাইড্রোফর্ম বিক্রিয়া সে দিবে না। যাই হোক এইভাবে হচ্ছে আমাদের কনসেপ্ট থেকে হয়তো যাচাই করার চেষ্টা করা হবে সামনে, যে একটা জিনিস হচ্ছে কতটুকু আমরা অ্যাপ্লাই করতে পারি, ছোট করে রিয়াকশনগুলো হচ্ছে কিভাবে হচ্ছে নিজেরা ডিজাইন করতে পারি, হ্যাঁ। তো যাই হোক আমরা তারপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। আমি জানি যে এই ক্লাসটা একসাথে নেওয়া আপনাদের অনেকের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ সাধারণত এটা একটা অনার্সে 4 ক্রেডিটের একটা কোর্স। আর যদি আমি বলি ইন্টারের সবচেয়ে বড় চ্যাপ্টারের মধ্যে এটা হচ্ছে একটা। তো আমি চেষ্টা করেছি যে বেছে বেছে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো হচ্ছে এখানে আনার, এবং হচ্ছে যেগুলো থেকে কনসেপ্ট যাচাই করে বেশি সম্ভব ওই সকল বিষয়ে আলোচনা করার। তো ধৈর্য ধরে শুনবেন আশা করি। যাই হোক, তো অ্যালডিহাইড, হ্যাঁ, অ্যালডিহাইড আমরা একটু আগে বলেছিলাম যে অ্যালকোহলকে যদি আমরা রিডাকশন করি, হ্যাঁ, অ্যালকোহলকে যদি অক্সিডেশন করি তখন কিন্তু আমাদের অ্যালডিহাইড প্রোডাকশন হয়। আবার অ্যালডিহাইডকে যদি আবার অক্সিডাইজ করি তখন সে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। তো যাই হোক আমাদের একটা কমন রিয়াকশন যে হচ্ছে আমরা অ্যালডিহাইডকে যদি কি করি, অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমরা অ্যালডিহাইড পেয়ে যাব। তো আমরা এখন হচ্ছে মিথানল নিয়েছি, যার কারণে আমরা মিথানেল পেয়েছি। আমরা যদি আবার একইভাবে কোনো কি নেই 2 ডিগ্রি অ্যালকোহল নেই, সেক্ষেত্রে আমরা কিটোন পাবো। কারণ দেখেন 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যদি এই হাইড্রোক্সাইডের হাইড্রোজেনটা চলে যায় তখন কিন্তু ডাবল বন্ডটা এই পজিশনে ফর্ম হয়, তখন কিন্তু এটা কিটোন হয়ে যায়, হ্যাঁ। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা কি করি অক্সিডাইজ করি তাহলে হচ্ছে অ্যালডিহাইড পাই, আর যদি 2 ডিগ্রি কি করি অ্যালকোহলকে অক্সিডাইজ করি সেক্ষেত্রে আমরা কিটোন পাবো। যাই একটা রিয়াকশন। আরেকটা কমন রিয়াকশন হচ্ছে অ্যাসিটিলিনকে হচ্ছে আমরা যদি ওয়াটার হাইড্রোলাইসিস করি। আমি দেখেছি যে এই রিয়াকশনটা মোটামুটি অনেক পরীক্ষায় থাকে, আমার যদি ভুল না হয় আমিও বেশ কয়েকটা পরীক্ষায় এই রিয়াকশনটা পেয়েছিলাম। তো এই রিয়াকশনে আসলে প্রোডাক্ট এবং স্পেশালি রিয়াক্টেন্ট আর প্রোডাক্ট সেটার থেকে জরুরি হচ্ছে এই যে কি ব্যবহার করা হয়, ক্যাটালাইসিসে আসলে কি কি ব্যবহার করা হয়। আপনারা একটু মনে করে খেয়াল করবেন। আমি স্পেশালি এই বিক্রিয়ার কোনো নাম নেই, আমি এটাকে বলি ঐতিহাসিক বিক্রিয়া। এই ঐতিহাসিক বিক্রিয়ার ক্ষেত্রে 2% Ag2+ থাকে এবং 20% হচ্ছে সালফারিক অ্যাসিড থাকে। তো Ag2+ জায়গায় অবশ্য অন্য যে কোনো Ag2+ সল্ট, ধরেন AgCl2 থাকতে পারে, হ্যাঁ, বা AgI2 থাকতে পারে, মানে যে কোনো Ag2+ সল্ট থাকতে পারে। 2% এবং 20% থাকে হচ্ছে অ্যাসিড। তখন অ্যালকাইন কি করে, পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে যুক্ত হয়ে প্রথমে সে হচ্ছে ইনঅল কম্পাউন্ড ফর্ম করে। আর আপনারা সবাই তো জানেন যে টটোমারিজমের কারণে হচ্ছে ইনঅল কম্পাউন্ড হচ্ছে স্টেবিলিটি কম, সে হচ্ছে রিঅ্যারেঞ্জ হয়ে ইথানল পরিণত হয়ে যায়। একইভাবে যদি আমরা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন যেগুলি না, যেমন হচ্ছে অ্যালকাইন 2 যদি এখানে দিই তখন কিন্তু ওই যে একইভাবে যুক্ত হবে, পানি যুক্ত হবে এবং রিঅ্যারেঞ্জ করে, যেহেতু সে প্রান্তীয় অ্যালকাইন না, সে হচ্ছে এই এইচ আর যদি এখানে চলে যায় তখন কিন্তু এটা কিটোন পরিণত হয়ে যায়, হ্যাঁ। তো দেখেন একই রিয়াকশন কিন্তু প্রোডাক্ট কিন্তু আমরা এখানে অ্যালডিহাইডও পাবো, কিটোনও পাবো। কখন অ্যালডিহাইড পাবো, কখন কিটোন পাবো, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। যদি আমরা টার্মিনাল ইউজ করি
তাহলে পাবো অ্যালডিহাইড। আর যদি নন টার্মিনাল অ্যালকাইন ব্যবহার করি তখন পাবো হচ্ছে কিটুন। তো যদিও এই বিক্রিয়াটা যে অ্যালকিনের বিক্রিয়া, আমি অ্যালকিনে না দেখিয়ে আমি এখানে দেখিয়েছি যে হচ্ছে অ্যালকিনকে যদি আমরা ওজোনোলাইসিস করি, ওজোন গ্যাস দিয়ে রিয়াকশন করাই, প্রথমে আমাদের কি হয়, ওজোনের উৎপন্ন হবে, এবং সেটাকে যদি আমরা জিঙ্ক হাইড্রোলাইসিস করি তখন কিন্তু খেয়াল করেন এই বন্ডগুলো হচ্ছে ভেঙে গিয়ে তখন দুইটা অ্যালডিহাইড উৎপন্ন করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যালকিনের ক্যারেক্টারিস্টিক্স রিয়াকশন। অন্যদিকে অ্যালকাইন যদি আমরা দিতাম তখন কিন্তু সে অ্যালডিহাইডের বদলে অন্য যৌগ উৎপন্ন করত, সে অ্যাসিড উৎপন্ন করত। তো যাই হোক, আমরা এই অ্যাসিটাইল ক্লোরাইড, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড আর কি, বা অ্যাসিটাইল ক্লোরাইড বলি আমরা। যদি যেহেতু সে একটা অ্যাসিড ডেরিভেটিভ কম্পাউন্ড, আমরা অ্যাসিডকে কি করি, যদি বিজারিত করি তখন সে অ্যালডিহাইড হয়। তো একইভাবে অ্যাসিড ক্লোরাইডকেও যদি বিজারিত করি কি করবে, সে অ্যালডিহাইড উৎপন্ন করবে। এবং এই এক্ষেত্রে আমাদের যে রিয়েজেন্টটা, এটা একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবেন, যেখানে কিন্তু কমপ্লিট রিডাকশন হচ্ছে না, পার্শিয়াল রিডাকশন হচ্ছে। কারণ কমপ্লিট রিডাকশন হলে তো একদম সব এই যে ও সিএল সব কিছু চলে গিয়ে হচ্ছে অ্যালকেন হয়ে যেত। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা ওই যে ক্লিমেনসন রিডাকশন আমরা জানি যে কার্বনাল গ্রুপটা হচ্ছে অ্যালকেনে পরিণত হয়ে যায়। না, এখানে হচ্ছে পার্শিয়াল রিডাকশন হবে। আমি একটু আগে দেখেছিলাম যে পার্শিয়াল রিডাকশনের সময় এই যে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেটকে কি করা হয়, ক্যাটালিস্ট হিসেবে রাখা হয়। আচ্ছা, তো অ্যালডিহাইড এবং কিটোনের তাদের কিভাবে হচ্ছে আমরা আইডেন্টিফাই করবো, এটা একটা কমন রিয়াকশন যে অ্যালডিহাইড কিংবা কিটোন আমরা যেটাই নেই না কেন, আমরা যদি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন ইউজ করি, সে কি করে অ্যালডিহাইড বা কিটোন দুইটার সাথেই সে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, আমি আবারও বলি, একটা হচ্ছে ফিনাইল হাইড্রাজিন, একটা হচ্ছে ফিনাইল হাইড্রাজোন, সে হচ্ছে জোন যৌগ উৎপন্ন করে। এটা হচ্ছে অনেকটা হচ্ছে কি বলবো, অনেকটা ইয়েলো অরেঞ্জ টাইপের একটা কম্পাউন্ড সাথে সাথে উৎপন্ন করে। এই যদি আমরা কোনো একটা যৌগের 2,4-DNP দেই, দেওয়ার সাথে সাথে যদি ইয়েলো অরেঞ্জ কালার প্রোডাকশন হয়, তাহলে বুঝতে হবে এখানে কি আছে, অ্যালডিহাইড আছে অথবা কি আছে, কিটোন আছে। তো এখন ঝামেলা বাদে কোথায়, যে অ্যালডিহাইডও এই রিয়াকশনটা দেয়, কিটোনও একই রিয়াকশনটা দেয়, তাহলে আমরা তাদেরকে আলাদা করব কিভাবে? হ্যাঁ, তাদেরকে আলাদা করার জন্য আরো দুইটা বিখ্যাত রিয়াকশন আছে, সেটা হচ্ছে টলেন্ট বিকার ব্যবহার করা অথবা ফেলিং রিয়েজেন্ট ব্যবহার করা। অনেক ক্ষেত্রে যে আরেকটা আছে যে সুগারের ক্ষেত্রে বেনেডিক্ট সলিউশন ব্যবহার করা, আমি ওটা এখানে আনছি না। যাই হোক, তো অ্যালডিহাইড আমরা যদি নেই, অ্যালডিহাইড আমরা কি টলেন্ট বিকারক দিব। তো যদি আমি এখানে টলেন্ট বিকারকের প্রস্তুতি বানানো দেখানো, আসলে আমাদের এখানে সুযোগ কম, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি যে টলেন্ট বিকারক, যেহেতু বিকারকটা আমরা ব্যবহার করছি, তার প্রস্তুতি কৌশলটা একটু দেখে নেবেন। আমরা যেহেতু ফেলিং রিয়েজেন্ট আমরা এখানে ব্যবহার করব আইডেন্টিফিকেশনের কারণে, তো সেক্ষেত্রে ফেলিং রিয়েজেন্টের প্রোডাকশন সিস্টেমটাও দেখে নেবেন, কারণ এগুলো এমসিকিউর জন্য একটু কমন টপিক। তো যাই হোক, আমরা অ্যালডিহাইড নিব, যে কোনো অ্যালডিহাইড। আমরা যদি অ্যালডিহাইডের সাথে টলেন্ট রিয়েজেন্ট নিই, এই অ্যালডিহাইড কি করে, টলেন্ট রিয়েজেন্টকে সে হচ্ছে রিডিউস করে, সিলভারটাকে সে রিডিউস করে সে হচ্ছে সিলভার মিরর প্রোডাকশন করে। আমরা বলি যে সিলভার দর্পণ। আমি যদি এটাকে টেস্ট টিউব নিই, টেস্ট টিউব হচ্ছে কি দিই, আচ্ছা একটা অ্যালডিহাইড রাখলাম, আর তার মধ্যে ফোটায় ফোটা যদি আমি টলেন্ট বিকারক দিই, কিছুক্ষণ পর নাড়াচাড়া করলে দেখবি এই পুরো টেস্ট টিউবটি হচ্ছে কি হয়ে যাচ্ছে, যে আয়নার মতো হয়ে যাচ্ছে, মানে সিলভারগুলো হচ্ছে টেস্ট টিউবের গায়ে জমে যাচ্ছে। তো আমরা কি দেখলাম, তাহলে অ্যালডিহাইড হচ্ছে তার কি আছে, রিডাকশন প্রপার্টি আছে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, যখন হচ্ছে সুগার চ্যাপ্টার পড়বেন, কার্বোহাইড্রেট চ্যাপ্টার পড়বেন, তখন তো এটা আবার কাজে লাগবে। তো কিটোনের কিন্তু কি নাই, রিডাকশন প্রপার্টি নাই। তার মানে যদি টলেন্ট বিকারক দিই, শুধু অ্যালডিহাইডে কি করবে, সিলভার দর্পণ উৎপন্ন করবে, কিটোন কখনই কি করবে না, এই রিয়াকশনটা দিবে না। একই ধরনের আরেকটা রিয়েজেন্ট হচ্ছে ফেলিং সলিউশন। হ্যাঁ, তো ফেলিং সলিউশন হচ্ছে কি, এটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড, একুয়াস কপার হাইড্রোক্সাইডের সলিউশন। আমরা যদি এখানে কি নেই, একটা অ্যালডিহাইড নেই, সে কি করবে, অবশ্যই ওই আগের মতো ফেলিং সলিউশনটা কি করবে, রিডাকশন করার চেষ্টা করবে। এবং রিডাকশনের কারণে এখানে যে কপারটা আছে, সে হচ্ছে কপার 2+ থেকে সে কপার 1 হয়ে যাবে, মানে কিউপ্রিক আয়ন থেকে সে হচ্ছে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করবে। আর কিউপ্রাস অক্সাইড তো সেটা সলিবল না,
এই কারণে সে হচ্ছে লাল রঙের হচ্ছে পদক্ষেপ তৈরি করবে। তাহলে যে কোনো অ্যালডিহাইড কি করে টলেন্ট রিয়েজেন্ট কিংবা ফেলিং সলিউশনের মাধ্যমে কি করতে পারি, তাদেরকে আলাদা করতে পারবো কার থেকে, কিটোন থেকে। কিটোন এই দুটোটা রিয়াকশনের কোনোটাই হচ্ছে সে দেয় না। হ্যাঁ, তো যাই হোক আমি এখানে দেওয়ার একটু চেষ্টা করেছি যে কিভাবে হচ্ছে আপনারা এই দুইটা প্রস্তুত করবেন। তো মনে রাখতে হবে হ্যাঁ, যে টার্টারেট কোথায় ব্যবহার করা হয়, কোশ্চেন আসতে পারে যে টলেন্ট বিকারকের ক্ষেত্রে লাগে নাকি না ফেলিং সলিউশনের ক্ষেত্রে লাগে। অবশ্যই ফেলিং সলিউশনের ক্ষেত্রে লাগে। আচ্ছা, এই যে অ্যামোনিয়া কিংবা টার্টারেট এগুলো ব্যবহার করার উদ্দেশ্য কি, এগুলা যদি আমরা অনেকেই জানি, তা আমি একটু রিভাইজ করছি। যে দেখেন, এই যে টলেন্ট বিকারকে কি আছে, সিলভার আছে, ফেলিং সলিউশনে কপার আছে। সিলভার বলেন আর কপার বলেন, কোনোটাই কিন্তু ওয়াটার সলিউবল কম্পাউন্ড তৈরি করতে পারে না, কারণ এদের ওই যে ফাজানের রুলস অনুযায়ী তাদের হচ্ছে আয়নিক বিকৃতিটা অনেক বেশি হয়, যার ফলে তাদের যৌগগুলো হচ্ছে পানিতে খুব একটা দ্রবণীয় হয় না। কিন্তু যখনই তারা হচ্ছে সন্নিবেশ যৌগ গঠন করে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, মানে হচ্ছে জটিল যৌগ গঠন করে, তখন কিন্তু তারা ওয়াটার সলিউবল হয়ে যায়। এই কারণে কিন্তু টলেন্ট রিয়েজেন্টের ক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়া ব্যবহার করা হয়, এক্সেস অ্যামোনিয়া, এবং হচ্ছে ফেলিং সলিউশনের ক্ষেত্রে হচ্ছে টার্টারিক অ্যাসিড ইউজ করা হয়। আচ্ছা, তো এবার আসেন অ্যালডিহাইড এবং কিটোন দুইটার মাঝে সক্রিয়তা কে বেশি এগিয়ে থাকে। তো অবশ্যই আমরা দেখলাম যে অ্যালডিহাইড কি করে, তার রিডিউসিং প্রপার্টি আছে, এই কারণে অ্যালডিহাইডে কি করে তার সক্রিয়তা কিটোন থেকে বেশি। আর একটা বিষয় মনে রাখবেন, যে কোনো অ্যালডিহাইড থেকে ফর্মালডিহাইড যেটা আর কি, মানে HCHO, তার সক্রিয়তা কিন্তু সবচেয়ে বেশি। আর একটা মজার জিনিস খেয়াল করবেন যে ফর্মালডিহাইডে কিন্তু একই সাথে অ্যালডিহাইড গ্রুপও আছে, আবার অনেকটা অ্যাসিড গ্রুপের মতো কার্বনের মূলকও আছে, যার কারণে ফর্মালডিহাইড কি করে, সে টলেন্ট বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে, ফেলিং সলিউশনের সাথে বিক্রিয়া দেয়, বাট ফর্মালডিহাইড কি করে না, সে কখনোই ওই যে 2,4 ডিএনপির সাথে সে বিক্রিয়া করবে না। সে ওই যে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সে কেন করবে না, কারণ সে অ্যালডিহাইড হলো, তার মাঝে কি আছে, ওই কার্বক্সিলিক অ্যাসিডের জৈব অ্যাসিডের কার্বনাইল গ্রুপটার মতো সাদৃশ্য আছে, যার কারণে সে 2,4 ডিএনপির সাথে এই বিক্রিয়াটা দেয় না। আচ্ছা, তারপর হচ্ছে এই যে অ্যালডল কনডেনসেশনের বিক্রিয়াটা আমি হচ্ছে রেখেছি এখানে। অ্যালডল কনডেনসেশন আমাদের কি বলছে, যে যদি আমাদের কোনো অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে, কি থাকে, আলফা হাইড্রোজেন, তাহলে দুইটা অ্যালডিহাইড একসাথে যুক্ত হয়ে অ্যালডল যৌগ গঠন করবে। দেখেন এই যে এখানে যৌগ, এখানে অ্যালডিহাইড আছে, আবার অল গ্রুপ মানে অ্যালকোহল গ্রুপও আছে। তো আলফা হাইড্রোজেন থাকলে কি থাকবে, এই বিক্রিয়াটা হবে। আবার যাদের ক্ষেত্রে ধরেন এই যে এখানে অ্যালডিহাইড একটা গ্রুপ আছে, এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনতে কি নেই, আলফা কার্বনে এখানে কোনো হাইড্রোজেনই নেই, সে 3 ডিগ্রি অ্যালকোহল, যেহেতু সে তো 3টা কার্বনের সাথে যুক্ত, এখানে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এরা কিন্তু অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া দিবে না। তো এরা কি করে, তখন এই বিক্রিয়াটা হচ্ছে কেনিজারো বিক্রিয়া। হ্যাঁ, কেনিজারো বিক্রিয়া, কেনিজারো বিক্রিয়া। তখন এই আলফা হাইড্রোজেন বিহীন দুইটা অ্যালডিহাইড কি করে পরস্পরকে একে অপরকে জারিত বিজারিত করে, মানে একজন জারিত হয়, অন্যজন হচ্ছে বিজারিত হয়। জারিত হলে একজন হয়ে যায় কি অ্যাসিড হয়ে যায়, এবং অন্যজন কি হয়, অ্যালকোহল হয়ে যায়। তাহলে দেখবেন যে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া এবং হচ্ছে কেনিজারো বিক্রিয়া দুজনের পার্থক্য হচ্ছে কোথায়, আলফা হাইড্রোজেন আছে কিনা নাই সেটার উপর ভিত্তি করে। তো এই যে আমরা যদি বেনজাইল ইউজ করি, এখানে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন না থাকার কারণে একটা হয় বেনজাইল অ্যালকোহল এবং একটা হয় সোডিয়াম বেনজোয়েট। তো অ্যাসিড থাকে, কিন্তু এই যে ক্ষার থাকার কারণে কি হয়, অ্যাসিডটা আবার বেনজোইক অ্যাসিডটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েটে রূপান্তরিত হয়ে যায়। তো যাই হোক আমরা একটু সামারি করি যে অ্যালডিহাইড থেকে কি করা যায়, প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যায়, কিটোন থেকে হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করা যায়, এবং কার্বক্সিলিক থেকে হচ্ছে প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যায়। একটা জিনিস খেয়াল রাখবো, এই যে পুরো গ্রুপ চেঞ্জ করে দিচ্ছে, যে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, অ্যাসিড থেকে হচ্ছে অ্যালকোহল, এই ধরনের কাজের জন্য আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করি, তাহলে কিন্তু সে কিটোন বলেন, অ্যাসিড বলেন, অ্যালডিহাইড বলেন,
সবাইকে একদম ধুমায় হচ্ছে সে হচ্ছে সবাইকে হ্যাঁ রিডিউস করে হচ্ছে অ্যালকোহল বানিয়ে দিবে। কিন্তু আমরা যদি এখানে সোডিয়াম বোরন হাইড্রেট ইউজ করি, যে এই যে যেটা, তাহলে কিন্তু সে সবার জন্য কাজ করবে না, সে যদি অ্যালডিহাইড এবং কিটোনের জন্য কাজ করে। কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট হচ্ছে আরো স্ট্রং হচ্ছে এজেন্ট, যার কারণে তারা হচ্ছে তিনটাকেই বিজারিত করতে পারে। আচ্ছা, তো একটা নমুনা কোশ্চেন যদি আমরা দেখি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা অ্যাসিটিক অ্যাসিড বা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বিজারিত করলে কোনটা উৎপন্ন হবে? তো অবশ্যই উৎপন্ন হবে কি হবে? ইথানল উৎপন্ন হবে, কারণ সে এটা করতে পারে। একই কোশ্চেন যদি এরকম থাকতো যে সোডিয়াম বোরন হাইড্রেট যদি বিজারিত করলে কোনটা উৎপন্ন হবে, হ্যাঁ কিছুই হইতো না, কারণ সে কি করতে পারে না, এই সোডিয়াম বোরন হাইড্রেট সরাসরি জৈব অ্যাসিডকে অ্যালকোহলে পরিণত করতে পারে না। এই কাজটা করতে পারে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। সো একটু কোশ্চেনটা ভালো করে পড়ে নিতে হবে অ্যান্সার করার আগে। তো আমরা হচ্ছে অ্যাসিড নিয়ে আলোচনা করছিলাম। জৈব অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক মূলক হচ্ছে সবাই আমরা জানি যে COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের ফাংশনাল গ্রুপ। তো এই আমরা অর্গানিক অ্যাসিডকে স্পেশালি অ্যাসিড প্রোডাকশনের থেকে অ্যাসিডের রিয়াকশনগুলো আমি একটু বেশি আলোচনা করার চেষ্টা করব। যে অ্যাসিড কি করে, সে এস্টারিফিকেশন রিয়াকশন করে। হ্যাঁ, এই যে 1 নম্বর বিক্রিয়া আমরা যদি দেখি এস্টারিফিকেশন বিক্রিয়া, যে অ্যাসিড দিব অ্যালকোহল দিব, তারা দুইটা কনডেন্স হয়ে কি করবে, এস্টার প্রোডাকশন করবে। একইভাবে আমরা যদি অ্যাসিডের সাথে অ্যামোনিয়া গ্যাস দিই, তখন সে অ্যামাইড প্রোডাকশন করবে। অ্যাসিডের সাথে যদি PCl5 দিই বা অন্য হ্যালোজেন দিই, ফসফরাস হ্যালাইড দিই, তার সাথে অ্যাসিড হ্যালাইড উৎপন্ন করবে। আমরা যদি এখানে PCl5 ইউজ করছি, ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করছি, সেক্ষেত্রে হচ্ছে অ্যাসিড ক্লোরাইড পাবো। তো আমরা দেখলাম যে এই এস্টার বলি, অ্যামাইড বলি, অ্যাসিড ক্লোরাইড বলি, সবাইকেই কিন্তু অ্যাসিড থেকে বানানো হয়। এই কারণে আমরা তাদেরকে অ্যাসিড ডেরিভেটিভ বলি। তো এখানে প্রশ্ন আসতে পারে এই ধরনের, যে কোনটা অ্যাসিড ডেরিভেটিভ আর কোনটা অ্যাসিড ডেরিভেটিভ না। এই ধরনের প্রশ্ন আসা খুবই কমন ব্যাপার। তো আমরা অ্যামাইডের যেহেতু কিছু বিক্রিয়া আমাদের সিলেবাস আছে, আমরা আলোচনা করছি। যেমন একটা কমন বিক্রিয়া হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, যে একটা অ্যামাইড যদি নেই, তাকে যদি আমরা হ্যালোজেন এবং হচ্ছে ক্ষার সহকারে কি করি, হিট দেই, তখন হচ্ছে এই অ্যামাইডের যে কার্বনাইল গ্রুপটা আছে, সে হচ্ছে কার সাথে চলে যায়, সে সোডিয়ামের সাথে চলে যায়। চলে গেলে সে কি করে, এই একটা কার্বন ডিলিট হয়ে সে হচ্ছে এক কম কার্বন বিশিষ্ট এমিন উৎপন্ন করে। যেহেতু এখানে কার্বন সংখ্যা কমে যাচ্ছে, আমরা এই কারণে এই বিক্রিয়াটাকে আমরা বলছি যে হফম্যান রিডাকশন বা হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, যে হচ্ছে ডিগ্রেডেশন, যে ভেঙে যাচ্ছে আর কি। তো এইভাবে কিন্তু একটা কম কার্বন বিশিষ্ট এমিন উৎপন্ন করা যায়। একইভাবে আমরা একটা উদাহরণ হিসেবে আমরা যদি অ্যাসিটামাইড নিই, অ্যাসিটামাইড যদি নিই, তাহলে কিন্তু আমরা পাবো মিথাইলামিন। যদি এখানে আমরা বিউটামাইড নিতাম, তাহলে কিন্তু আমরা পেতাম প্রোপাইলামিন। তো একটা কার্বন হচ্ছে কমে যাবে। যদি 5 কার্বন নেই, তাহলে 4 কার্বনের হচ্ছে এমিন পাবো। 6 কার্বন নিলে 5 কার্বনের পাবো। তো আমরা যদি বেনজামাইড নিই, তাহলে কি হয়ে যাবে, ওই যে বেনজামাইডের যেই সিও গ্রুপটা আছে সে ডিলিট হয়ে যাবে, সে এনিলিন উৎপন্ন করবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখলাম যে এনিলিন, সে কিন্তু এমিন। সে কি এমিন? অ্যারোমেটিক এমিন। এই এলিনিন প্রোডাকশনের একটা কমন বা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন করা। তো যদিও এনিলিনের সম্পর্কে আমরা আলোচনা সামনে করব, কিন্তু এটা রিলেভেন্ট হওয়ার কারণে এই বিক্রিয়াটা আমি এখানে রেখেছি, যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এই যে ডাইজোমূলক, এই যে ডাইজোনিয়াম মূলকটা আছে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে আমরা যদি কি করি, রিডাকশন করি জিঙ্ক HCl দিয়ে, তখন সে কি উৎপন্ন করে, এনিলিন উৎপন্ন করে। এই বিক্রিয়াটা অবশ্যই একটু ভালো করে দেখবেন, এটা অনেক জায়গাতে আমি আসতে দেখি। আচ্ছা, তো এমিনের ক্যারেক্টারিস্টিক রিয়াকশন আমরা তো দেখতে হবে কিছু, যে কীভাবে হচ্ছে এমিন শনাক্তকরণ করা যায়। এমিন শনাক্তকরণের সবচেয়ে যে কমন যে মেথডটা, সেটা হচ্ছে কার্বিল-এমিন রিয়াকশন। তো আমি একদম প্রথমে সবার আগে এটা দিয়েছি।
কার্বিল-অ্যামিন রিয়াকশন। কার্বিল-অ্যামিন রিয়াকশনে কি হয়, যে কোনো একটা এমিন নিব এবং তার সাথে ক্লোরোফর্ম এবং ক্ষার দিব আর কি, দিলে যদি হিট দিই তখন হচ্ছে ওই রেসপেক্টিভ অ্যালকাইল আইসোসায়ানাইড উৎপন্ন হবে। যেহেতু আমি এখানে মিথাইল এমিন দিয়েছি, সো এখানে হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড উৎপন্ন করেছে। আর এইটার গন্ধটা হচ্ছে যারা আছে আমরা ল্যাবে কাজ করেছি খুবই উগ্র গন্ধ। তো ভাই যদি কোথায় কার্বিল-অ্যামিন উৎপন্ন হয়, আসলে কাউকে বলে দেওয়া লাগে না যে এখানে এমিন আছে, গন্ধের কারণেই টের পেয়ে যাওয়া যায় যে আসলে আমাদের স্যাম্পলে কি আছে, এমিন আছে। তো আমরা যদি কিভাবে এনিলিন নিই, সেম রিয়াকশন যদি করাই, তাহলে হচ্ছে অ্যারোমেটিক বা ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হবে, অ্যারোমেটিক কার্বিল-অ্যামিন উৎপন্ন হবে, তারও বেশ বেশ উগ্র গন্ধ আছে। তো যাই হোক, আমরা হচ্ছে এই আরো কিছু রিয়াকশন দেখব যে জৈব অ্যাসিডকে আরো কিভাবে আপনারা বানাতে পারবেন। যে গ্রিগনাট বিকারক, যদিও গ্রিগনাট বিকারক আসলে এটা একটা ভার্সাটাইল রিয়েজেন্ট, এটা দিয়ে অনেক কিছু বানানো যায়, আপনারা এগুলি জানেন যে গ্রিগনাট বিকারক থেকে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল বানানো যায়, অ্যালডিহাইড কিটোন বানানো যায়। তো স্পেশালি একটা জিনিস খেয়াল রাখবেন, গ্রিগনাট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয় তখন কিন্তু সে কি উৎপন্ন করবে, আলটিমেটলি অর্গানিক অ্যাসিড প্রোডাকশন করবে। আর এই অ্যাসিড প্রোডাকশনের কিন্তু আর একটা কমন ল্যাবরেটরিতে যেটা করি, যে এস্টারকে যদি হাইড্রোলাইসিস করি সেক্ষেত্রে কিন্তু কি পাওয়া যায়, অ্যাসিড এবং অ্যালকোহল পাওয়া যায়। তো এই রিঅ্যাকশনটা আমি এখানে আবার দেওয়ার কারণ হচ্ছে একটু মনে করিয়ে দেওয়া যে আমাদের বডিতে কিন্তু যে বায়োলজিক্যাল যে এস্টারগুলো থাকে, স্পেশালি যে আমরা যে চর্বি, আমাদের বলি যে দেহা চর্বি বেড়ে গেছে, এই যে চর্বি এগুলো কিন্তু হচ্ছে বায়োলজিক্যাল এস্টার। তো এই এস্টারকে যখন হাইড্রোলাইসিস করা হয় তখন কিন্তু আমরা কি পাই, অ্যালকোহল পাই এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড পাই। তো এটা মনে রাখবেন যে বায়োলজিক্যাল এস্টারকে হাইড্রোলাইসিস করলে কি পাই, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। মানে নর্মাল অ্যালকোহলের বদলে হচ্ছে গ্লিসারল এবং নর্মাল বা ছোট শর্ট চেইন কার্বক্সিল অ্যাসিডের বদলে হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকে। তো এই কারণে কিন্তু এই যে আরেকটা দেখি যে কার্বন মনোঅক্সাইড, সে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে সরাসরি হচ্ছে সোডিয়াম ফরম্যাট উৎপন্ন করতে পারে। আর সোডিয়াম ফরম্যাটকে যদি কনসেন্ট্রেটেড সালফারিক অ্যাসিড দিয়ে একটু হিট দেন তখন সে হচ্ছে কি ফর্মিক অ্যাসিড উৎপন্ন করে। আর এই ফর্মিক অ্যাসিড কিন্তু খুব আমরা জানি যে পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। তো ফর্মিক অ্যাসিডের কিছু ব্যবহার আছে, যে স্পেশালি বিভিন্ন ধরনের ল্যাবের ছোটখাটো রিয়েজেন্ট হিসেবে ফর্মিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। তো এই ফর্মিক অ্যাসিড আমি আগে বলেছিলাম যে ফর্মিক অ্যাসিড কিন্তু কি করে, তার মাঝে আমি যদি একটু স্ট্রাকচারটা আঁকি, COOH, আচ্ছা দেখেন এই অংশটা কিন্তু অ্যালডিহাইডের মাঝে আছে এবং এই অংশটা হচ্ছে অ্যাসিডের অংশ মাঝে আছে। তাহলে ফর্মিক অ্যাসিড হচ্ছে একটা স্পেশাল, যে নাকি হচ্ছে তাকে যদি অ্যালডিহাইডের যে রিয়াকশনগুলো আছে টলেন বিকারক কিংবা হচ্ছে ফেলিং সলিউশন, সে কিন্তু দুজনের সাথে বিক্রিয়া করে ইন্টারেস্টিংলি, কারণ তার মাঝে কি ওই অ্যালডিহাইডের গ্রুপটা থাকার কারণে। আবার ফর্মিক অ্যাসিড কিন্তু আবার কি করবে না, আমি আগে বলেছিলাম যে 2,4-DNPর সাথে বিক্রিয়া করবে না। এখন অ্যাসিডের সক্রিয়তা যদি একটু আলোচনা করি আমি, যে ফর্মিক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, বা আরও যদি আমরা উপরে যাই প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, তো এদের সবার অ্যাসিডের সক্রিয়তা কিন্তু এক না। দেখা যায় যে ফর্মিক অ্যাসিডের কেয়ার মান হচ্ছে 10^4, অ্যাসিডিক অ্যাসিডের কেয়ার মান হচ্ছে 10^5। আর একটা জিনিস খেয়াল রাখবো, এই যে কার্বনটা আছে, আলফা কার্বনে যদি হ্যালোজেন সাবস্টিটিউশন হয়, মানে হচ্ছে এটা হচ্ছে শুধু অ্যাসিডিক অ্যাসিড, এখানে হচ্ছে মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, সেক্ষেত্রে কিন্তু দেখেন তার কিন্তু কেয়ার মানটা অনেক বেড়ে গেছে, 10 গুণ বেড়ে গেছে। আবার যদি ডাইক্লোরিক অ্যাসিডিক অ্যাসিডের তার কেয়ার মানটা আরও 10 গুণ বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু সক্রিয়তার আস্তে আস্তে বাড়ে। আমি যদি একটু বলি যে ফর্মিক অ্যাসিড তার সক্রিয়তা হচ্ছে তার থেকে কি, সে অন্যান্য নর্মাল অর্গানিক অ্যাসিড থেকে সে শক্তিশালী, কিন্তু ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড থেকে সে হচ্ছে দুর্বল। তো এইভাবে কিন্তু কোনটার সক্রিয়তা কত বা কোনটার কেয়ার মান কম বেশি ছোট করে এমসিকিউ কিন্তু এখান থেকে আসতে পারে। তো ক্লোরিক অ্যাসিডের ব্যাখ্যাটা আসলে আমি দিচ্ছি না, এইটা ব্যাখ্যা আসার কথাও না। তো মনে রাখবেন যে মনোক্লোরো, ডাইক্লোরো এবং ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের সক্রিয়তা আরও বেশি। আমি ট্রাইক্লোরোটা এখানে দেই নেই। তো ট্রাইক্লোরিক অ্যাসিডিক অ্যাসিডের সক্রিয়তা মানে কেয়ার মান হচ্ছে
হ্যাঁ, 5.5 10^2 থেকেও আরো বেশি। তো অ্যাসিড এবং অ্যালকোহল থাকলে সে অবশ্যই এস্টার তৈরি করবে। এই যে এস্টার, তো এস্টার একটা কি অ্যাসিড ডেরিভেটিভ, আমি আগেও বলেছি। এবং এস্টার বিভিন্ন ধরনের ফলে যে ক্যারেক্টারিস্টিক, যে ফলে যে সুঘ্রাণটা থাকে আর কি, এস্টার কিন্তু এখানে আমরা দেখি। এই যেমন হচ্ছে পাকা কলায় থাকে পেন্টাল অ্যাসিডের এস্টার, পাকা কমলায় থাকে হচ্ছে অক্টাল অ্যাসিডের এস্টার। এই জিনিসগুলো একটু কাইন্ডলি আপনারা অবশ্যই মনে রাখবেন যে কোন ফলে কোন এস্টারটা থাকে। আর এস্টারের যেই হচ্ছে আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন, এইটাও একটু মনে রাখতে হবে, যেহেতু অ্যাসিড ডেরিভেটিভস আমাদের সিলেবাসে সরাসরি আছে। যে এস্টার আমরা কি করব, হাইড্রক্সাইল অ্যামিন হাইড্রোক্লোরাইড দিব। দিলে ওই মিশ্রণে যদি আমরা ফেরিক ক্লোরাইড যুক্ত করি, তাহলে কিন্তু রেডিশ ব্রাউন একটা সলিউশন উৎপন্ন হবে। হ্যাঁ, রেডিশ ব্রাউন হচ্ছে সলিউশন যদি উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে আমাদের স্যাম্পলে কি আছে, এস্টার আছে। এই রিঅ্যাকশনটা আর কি, হাইড্রক্সিল অ্যামিনের সাথে রিঅ্যাকশনটা, শুধু এস্টারই এই কালার কম্পাউন্ডটা ফর্ম করে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এবার দেখব হচ্ছে অ্যামাইড। অ্যামাইডের বিষয়টা আমি আগে আলোচনা করেছি, তবে এখানে যেটা দেখবো যে আমাদের কিছু বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট অ্যামাইড আছে, যেগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন আমি যদি সবার প্রথমে বলি যে প্রোটিন, যদিও অর্গানিক কেমিস্ট্রিতে এই বিষয়গুলি আলোচনা নাই, কিন্তু এই আলোচনাটা পরবর্তী প্রোটিন নিয়ে যে আলোচনাটা থাকবে সেটা সহজ করে দিবে। তো প্রোটিন কিন্তু ফর্ম হচ্ছে অ্যামাইড বন্ডের মাধ্যমে, যে একটা অ্যামাইনো অ্যাসিডের তার অ্যামিনো টার্মিনাল পরবর্তী অ্যামিনো অ্যাসিডের কার্বক্সি টার্মিনালের সাথে সে হচ্ছে অ্যামাইড বন্ডে আবদ্ধ থাকে। এভাবে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার দিয়ে হচ্ছে প্রোটিন তৈরি হয়। তো এটা ছাড়াও আমরা যে প্যারাসিটামল ওষুধ যেটা খাই, হ্যাঁ, এটা কিন্তু অ্যামাইড। হ্যাঁ, এই যে এখানে কি আছে, যে প্যারা অ্যাসিটামাইড ফেনল, প্যারা অ্যাসিটামাইড ফেনল, এইটা হচ্ছে আমরা জেনারিক নাম হিসেবে প্যারাসিটামল হিসেবে ওষুধ খেয়ে থাকি। এটা ছাড়াও হচ্ছে তো এটা ছাড়াও আমরা যে সিনথেটিক যে ফাইবার আছে নাইলন 66, বিশেষ করে নাইলন ফাইবারের কিন্তু এই অ্যামাইড বন্ডের মাধ্যমে কি হয়, আমরা ফাইবারগুলো হচ্ছে পেয়ে থাকি। আচ্ছা, এই অ্যামাইডের কিন্তু আরও কিছু প্রোডাকশন সিস্টেম, কমন কিছু প্রোডাকশন সিস্টেম আছে। যেমন এস্টারকে যদি আমরা অ্যামোনিয়া দিয়ে হিট দিই, তাহলে হচ্ছে অ্যামাইড প্রডিউস করে। অ্যাসিড ক্লোরাইডকেও অ্যামোনিয়া হিট দিলে হচ্ছে অ্যামাইড প্রডিউস করে। একইভাবে অ্যাসিড অ্যানহাইড্রেটও অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামাইড প্রোডাকশন করে। তো এই অ্যামাইড কিন্তু আমাদের অবশ্যই লাগবে। আর অ্যামাইডের ক্ষেত্রে ওই যে মনে রাখবেন যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা, এটা আমি আবার বলছি, এই ধরনের বিক্রিয়াগুলো বেশি দরকার। আচ্ছা, অ্যামাইড শনাক্তকরণ কীভাবে করা হয়, যে অ্যামাইডকে আমরা কি নিব, যদি আমরা একটি বেসিক হাইড্রোলাইসিস করি, তাহলে অ্যামাইডের এই যে অ্যামিনো মূলকটা আছে সে হচ্ছে আলাদা হয়ে গিয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। আর আমরা ওই জায়গায় কি দিই, যদি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই, তখন সাথে সাথে কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে। এভাবে হচ্ছে আমরা খুব সহজেই অ্যামাইডকে কি করতে পারি, শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, আমরা সিলেবাসের দ্বিতীয় ভাগে হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করব। অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে হাকের তত্ত্বরা পড়ে যাবেন, অবশ্যই হাকের তত্ত্বরা দরকার। আর ইলেকট্রন নাম্বার যে 4n+2, এবং অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্যগুলি থাকলে তাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি, এগুলি হচ্ছে আমাদেরকে একটু একটু দেখে যেতে হবে। হ্যাঁ, সাইক্লিক, তারা প্লানার হবে, এবং হচ্ছে 4n+2 সংখ্যক কি সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। এই জিনিসগুলো মনে রাখবেন। আর আমি যদি বলি যে অ্যারোমেটিক যৌগ বলতে আসলে বেনজিনকে আমরা বেশি বোঝাবো। হ্যাঁ, তো বেনজিনের প্রোডাকশনটা আমরা দেখব, যে ল্যাবরেটরিতে বেনজিন বা বিভিন্ন ধরনের কমার্শিয়াল ক্ষেত্রে বেনজিন কিভাবে তৈরি করা হয়। তো এই যে ইথাইন আর কি, ইথাইনকে আমরা যদি কি করি, হাই টেম্পারেচারে হিট করি, তাহলে কিন্তু এরা কি করে বেনজিন প্রডিউস করে। তারপর হচ্ছে ধরো হচ্ছে আমরা যে সাইক্লোহেক্সেন, হ্যাঁ, এটাকে যদি আমরা ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন করি, তাহলে সেক্ষেত্রে বেনজিন প্রডিউস করে। আর ওই যে একদম প্রথমে আজকে পড়ার প্রথমে বলেছিলাম যে ডিকার্বোজিলেশন বিক্রিয়া, আমরা যদি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের সল্টকে কি করে ডিকার্বোজিলেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করাই, তখন সে কি তৈরি করবে,
বেনজিন তৈরি করবে। আর ফেনলও কিন্তু হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যালকোহল। আমরা যদি ফেনলকে কি করি, হাইড্রোক্সাইডটাকে যদি রিপ্লেস করে হাইড্রোজেন দিয়ে রিডাকশন করি, তখন সে হচ্ছে বেনজিন প্রডিউস করে। আর বেনজিন সালফোনিক অ্যাসিড যেটা আছে, এগুলো আসলে অনেকগুলো আছে, যেমন বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড থেকে কি করা যায়, বেনজিন তৈরি করা যায়। তো এই যাই হোক, সালফোনিক অ্যাসিডকে যদি আমরা ওয়াটার হিট করি, তখন হচ্ছে বেনজিন উৎপন্ন করে। তো এগুলো খুব কমন রিয়াকশন বেনজিন তৈরি করার। তবে কমার্শিয়ালি বেনজিন তৈরি করার দুইটা উপায় আছে, আমি এটা একটু আলোচনা করার প্রয়োজন মনে করি। তবে তার আগে বলে দিই যে এলিফেটিক এবং অ্যারোমেটিকের মধ্যে যে কমন যে ডিফারেন্সগুলো আছে, একদম কি ডিফারেন্সগুলো আছে, এগুলো অবশ্যই আপনারা একটু দেখে যাবেন। তো আমরা দেখব যে বেনজিন কি করে, এরা কেন অ্যারোমেটিক। অ্যারোমেটিকদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়ার চাইতে এরা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াটা বেশি দেয় বা ওইটা প্রেফার করে। এটা একটা ওদের ক্যারেক্টারিস্টিক, অন্যতম একটা কি ক্যারেক্টারিস্টিক্স, যে আমরা যদি বেনজিনকে ক্লোরিনের সাথে রিয়াকশন করাই, তখন সে কি করবে, ক্লোরোবেনজিন উৎপন্ন করবে। একইভাবে আমরা যদি বেনজিনকে কি করাই, নাইট্রেশন করাই, তখন সে হচ্ছে নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। যদি সালফোনেশন করে, তো বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করবে। তো আমরা যেই জিনিসটাই যুক্ত করব, সে হচ্ছে ওই একটা হাইড্রোজেনকে সরিয়ে ওই গ্রুপটা এখানে যুক্ত হয়ে যাবে। যেমন আমাদের খুব একটা কমন বিক্রিয়া হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, যেখানে হচ্ছে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড নেওয়া হয় এবং একটা লুইস অ্যাসিড নেওয়া হয়, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয়। নিলে তখন কি হবে, এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাবে কার মাধ্যমে, এই যে CH3 মিথাইল গ্রুপটার মাধ্যমে। তাহলে সেটা হচ্ছে কি তৈরি করবে, টলুইন তৈরি করবে। এইটা যেটা একটা বেনজিনের মাঝে একটা অ্যালকাইল গ্রুপ নতুন করে যুক্ত হচ্ছে, এই বিক্রিয়াটা মনে রাখার কৌশলটা হচ্ছে কি, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আবার একইভাবে যদি আমরা কি করি, বেনজিনে মিথাইল গ্রুপের বদলে যদি আমরা অ্যাসিটাইল ক্লোরাইড নিই, তখন কিন্তু বেনজিনে কি হবে, পুরো অ্যাসিটাইল গ্রুপটা যুক্ত হয়ে যাবে। তখন আমরা এই বিক্রিয়ার নাম দেব হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসিটাইলেশন। মনে রাখবেন অবশ্যই, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলে অ্যাসিটাইলেশন বলি, এখানে অবশ্যই কি লাগে, লুইস অ্যাসিড লাগে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে হয়। তো এরা কি করে, এরা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোফাইল তৈরি করতে সাহায্য করে। তো আমরা জানি যে অর্গানিক কেমিস্ট্রিতে বিক্রিয়াগুলি হচ্ছে দুই ধরনের হয়, ইলেকট্রোফিলিক হয়, নিউক্লিওফিলিক হয়। তো ইলেকট্রোফাইল হচ্ছে কারা, যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল কারা, যাদের নিউক্লিয়াসের প্রতি বা ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ আছে, তারা হচ্ছে নিউক্লিওফাইল। এই যে দেখেন, ইলেকট্রোফাইল সবাই হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক চার্জ। তো যার কারণে কিন্তু এরা হচ্ছে ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রন যেখানে থাকবে ওরা ওইখানে গিয়ে আক্রমণ করে বিক্রিয়াটা সংগঠিত করে। আর নিউক্লিওফাইল হচ্ছে কি, যারা নেগেটিভ কিন্তু পজিটিভ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকে। সবসময় যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কি হবে, চার্জ হবে ব্যাপারটা এমন না। কিছু কিছু ইলেকট্রোফাইল আছে যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, কিন্তু কি নাই, তাদের কোনো নেট চার্জ নেই। যেমন হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। আমরা এদেরকে বলি যে নিউট্রাল ইলেকট্রোফাইল, বা বাংলা বলে প্রশম ইলেকট্রোফাইল, একইভাবে প্রশম নিউক্লিওফাইল। আমি এগুলো একটা চার্ট সংযুক্ত করেছি। আচ্ছা যাই হোক, এখানে যদি এই টপিকটা এখানকার সাথে পুরোপুরি যায় না, কিন্তু তারপর আমি পড়ার সামঞ্জস্যতা রক্ষার্থে এখানে এই তথ্যটা দিয়েছি যে কার্বনিয়াম ক্লোরাইড, কার্বনিয়াম আয়ন যেটা আর কি, কার্বনিয়াম আয়ন এবং কার্বন আয়ন, তাদের সক্রিয়তার আসলে কেমন। যে কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন কি মিথাইল কার্বনিয়াম আয়ন। অন্যদিকে কার্বন আয়নের ক্ষেত্রে কি জাস্ট জিনিসটা উল্টে যাবে আর কি, মিথাইল কার্বন আয়ন ইজ গ্রেটেস্ট অফ দেম, দেন তারপর হচ্ছে কি 1 ডিগ্রি কার্বন আয়ন, তারপর 2 ডিগ্রি কার্বন আয়ন, তারপর 3 ডিগ্রি কার্বন আয়ন। তো এটা আমাদের এখানে লাগবে না, কিন্তু বিভিন্ন ধরনের রিয়াকশনে আমরা দেখবো যে মেকানিজমগুলো কোনটা হবে কি হবে না। এটা কি ইলেকট্রোফিলিক বিক্রিয়া করবে নাকি নিউক্লিওফিলিক বিক্রিয়া করবে, এটা কি SN1 যাবে নাকি SN2 যাবে, সেটাই অন্যতম নিয়ম কিন্তু হচ্ছে এই অংশটা। তারপর আমরা কি করবো, এই যে টলুইন, বেনজিনের সাথে যদি মিথাইল বেনজিন টলুইন, এই টলুইনকে যদি কি করি আবার অ্যালকাইলেশন করি, তখন কিন্তু কি মেটাজাইলিন হবে আর কি। জাইলিন যদি দুইটার মিথাইল গ্রুপ বেনজিনে যুক্ত থাকে, তখন আমরা বলি জাইলিন। আর জাইলিন কিন্তু কয়েকভাবে সম্ভব, মেটাজাইলিন, অর্থোজাইলিন, প্যারাজাইলিন।
তো এই পজিশনগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটা বেনজিনের যেই পজিশনগুলো আছে, যেমন এই পাশাপাশি দুইটা হচ্ছে অর্থ, আর নিচেরটা হচ্ছে প্যারা, এটা হচ্ছে কি মেটা। আচ্ছা, আমি এই বিক্রিয়াটা এখানে কেন দিয়েছি স্পেশালি, এটার কারণটা হচ্ছে এটা একটা ব্যতিক্রমী বিক্রিয়া। নর্মালি কিন্তু টোলিন টোলিন হচ্ছে বলয় সক্রিয়কারীমূলক আছে এখানে মিথাইল গ্রুপ। তো সাধারণত এরা হয় হচ্ছে অর্থ অথবা প্যারাজাইলিন তৈরি করে। কিন্তু যদি আমরা অতিরিক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা করি, তখন কিন্তু সে বলয় সক্রিয়কারীর যে নিয়ম, যে অর্থ বা প্যারাটোলিন উৎপন্ন না করে, তখন সে কিন্তু মেটাজাইলিন উৎপন্ন করবে। এটা ব্যতিক্রম, যার কারণে এটা আমি হচ্ছে এখানে রেখেছি। হ্যাঁ, আচ্ছা। তো ওই যে যেটা বলেছিলাম যে নিউট্রাল ইলেকট্রোফাইল এবং নিউট্রাল নিউক্লিওফাইল, এগুলো একটু দেখে যাবেন, ছোট করে এমসিকিউ এগুলোর থেকে আসতে পারে। আচ্ছা, আমাদের সিলেবাস অন্যতম একটা টপিক হচ্ছে নাইট্রোবেনজিন। যে বেনজিনের সাথে যদি নাইট্রো গ্রুপটা যুক্ত হয় সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। এটা কিভাবে করা হয়, হচ্ছে আমরা ওই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মতো আর কি মেকানিজম যদি আমি এখানে আলোচনা করছি না। তো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে তখন হচ্ছে নাইট্রোনিয়াম ইলেকট্রোফাইল তৈরি হয় এবং সে হচ্ছে বেনজিন রিং এসে অ্যাটাক করে, দেন ফলে কি হয়, নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। আর নাইট্রোবেনজিনের কিছু একটু কি আছে, সাব কম্পাউন্ড আছে নাইট্রোবেনজিন টাইপ। যেমন যে আমি যদি বলি ফেনলকে যদি আমরা নাইট্রেশন করি, তখন হচ্ছে কি হয়, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল উৎপন্ন হয়, যেটা আমরা নাম কি জানি, পিক্রিক অ্যাসিড। এটা হচ্ছে বিভিন্ন ধরনের কাটা চেরাতে যে আমরা যে ক্রিম মলম ব্যবহার করি, এগুলো মলমে কি থাকে, পিক্রিক অ্যাসিড থাকে। প্লাস হচ্ছে এটা খেয়াল রাখতে হবে, এটা নাম পিক্রিক অ্যাসিড, বাট এখানে কিন্তু সরাসরি কোনো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ নেই। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, নাইট্রোবেনজিন যখন বেনজিন রিংয়ে যুক্ত হয় তখন কিন্তু কি হয়, তার রেজোনেন্স হয়। আর রেজোনেন্স আমরা যদি খেয়াল রাখবো যে তার কি হয়, এই মেটা পজিশনগুলোতে মানে 3 আর 5 পজিশনে ইলেকট্রনের ঘাটতি থাকে না। আর যদি এই যে অর্থ বলি, এই যে অর্থ আর প্যারা, অর্থ প্যারা থেকে ইলেকট্রন ঘাটতি তৈরি হয়, আর মেটা পজিশনে ইলেকট্রন ঘাটতি থাকে না। যার কারণে যদি নতুন কোনো ইলেকট্রোফাইল এখানে আসতে হয় বা আসে, তখন সে হচ্ছে কোথায় যুক্ত হয়, যেহেতু মেটাতে ইলেকট্রন আছে এই কারণে মেটা পজিশনে এসে যুক্ত হয়। আর অর্থ প্যারা পজিশনে যদি ইলেকট্রন ঘাটতি আছে, সে এখানে বিক্রিয়াটা সংঘটিত হয় না। তার মানে হচ্ছে নাইট্রোবেনজিন হচ্ছে কি, হচ্ছে মেটা নির্দেশক। প্লাস মনে রাখতে হবে, যেহেতু মেটা নির্দেশক, তার আবার বলয় কি, বেনজিন বলয় থেকে যেহেতু ইলেকট্রন কি হয়, সেহেতু তার নিজের দিকে টেনে নিচ্ছে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আমরা তাকে কি করবো, বলয় নিষ্ক্রিয়কারী মূলক হিসেবে বলতে পারি। নাইট্রোবেনজিন একই সাথে মেটা নির্দেশক এবং বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তো এই যে একটা উদাহরণ দিচ্ছি, নাইট্রোবেনজিনকে যদি আবার নাইট্রেশন করি, তখন হচ্ছে মেটা নাইট্রোবেনজিন উৎপন্ন করে। কেন করে, ওই যে তার মেটা পজিশনে ইলেকট্রন আছে, যার কারণে এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াটা সংঘটিত হতে পারে। আচ্ছা, তো একটা এক্সাম্পল কোশ্চেন দেখি, যে যদি বেনজিনকে আমরা কনসেন্ট্রেশন নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড ট্রিট করি, তাহলে কোন জিনিসটা আসলে ফর্ম হবে। তো অনেকে হচ্ছে বেনজিন সালফিউরিক অ্যাসিড দিয়ে আসবেন না, এটা হচ্ছে নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। হ্যাঁ, ওই যেটা মাত্র রিয়েকশনটা দেখালাম। তো প্রত্যেকটা রিয়েকশন আপনারা স্ট্রাকচারে লিখবেন এবং ভার্বালিও মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আমাদের এনিলিন আমরা দেখলাম যে অ্যারোমেটিক এমিনকে আমরা বলতেছি এনিলিন। তো এনিলিনও কি হতে পারে, প্লেন 1 ডিগ্রি এনিলিন হতে পারে, 2 ডিগ্রি হতে পারে এবং 3 ডিগ্রি হতে পারে। তো এনিলিনের একটা বিষয় আমরা খেয়াল করব, সে কিন্তু ক্ষারীয়। নর্মাল অ্যামোনিয়া যেমন ক্ষারীয়, এনিলিনও কি ক্ষারীয়। মানে হচ্ছে সে হচ্ছে, আমরা যদি এনিলিনের সাথে কি যোগ করি, পানি যোগ করি, সে হচ্ছে দ্রবণে কি দেয়, হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, অথবা সে হচ্ছে দ্রবণ থেকে প্রোটন সে নিজের দিকে টেনে নেয়। এবং দেখেন তার কেবির মান কিন্তু মোটামুটি 4.10/10, মানে অ্যামোনিয়ার কাছাকাছি বলা যায়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে, এই যে আমরা আরো কিছু অ্যারোমেটিক অ্যামাইন্স আছে আমরা দেখবো, এগুলো মনে রাখবো, যে পিরিডিন, পাইরল, পাইরোলিডিন, সাইক্লোইথাইলিন এমিন, এগুলো সবই হচ্ছে অ্যারোমেটিক এমিন। তো এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি অ্যারোমেটিক এমিন। ইম্পর্টেন্ট থাকার কারণে আমার কাছে যে কয়েকটা মনে হয়েছে আমি সেগুলো এখানে দিলাম। তো আমরা আসি যে নাইট্রোবেনজিনের কিছু রিয়েকশন আমরা দেখি। আমরা নাইট্রোবেনজিনকে যদি কি করি, রিডিউস করি, হ্যাঁ, কপার এবং হাইড্রোজেন দিয়ে রিডিউস করি, তখন সে হচ্ছে এনিলিনে রূপান্তর হয়ে যায়। হ্যাঁ, আর আমরা যদি নাইট্রোবেনজিনকে
রিডাকশনটা শুধু যে কপার দিয়ে করা যাবে ওটা তা না, আমরা যে টিন HCl যেটা সেও কিন্তু কি করে জায়মান বা নাসেন হাইড্রোজেন প্রডিউস করে। এই নাইট্রোজেনকে নাসেন হাইড্রোজেন রিডিউস করলে কি হয়ে যায়, এনিলিন উৎপন্ন হয়। একইভাবে ওই যে হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমে কীভাবে আমরা আগে বলেছিলাম যে হচ্ছে এনিলিন পেয়ে থাকি। আর এইটা আর একটু আমি স্টার দিলাম, ডাবল স্টার, ডাইজিনিয়াম ক্লোরাইডকে রিডাকশন করলে কি পাই, এনিলিন পাই। তো ডাইজিনিয়াম ক্লোরাইড থেকে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়, তার মাঝে একটা হচ্ছে কি এই যে এনিলিন। আমরা দেখবো যে ডাইজিনিয়াম ক্লোরাইড থেকে একই বিকারক থেকে অনেক কিছু তৈরি করা যায়। তো এই যে যদি আমরা ডাইজিনিয়াম ক্লোরাইড হিসেবে আমরা কপার ক্লোরাইড দিই তাহলে হচ্ছে আমরা ফ্লোরোবেনজিন পাবো। যদি আমরা কপার ব্রোমাইড দিই তাহলে হচ্ছে ব্রোমোবেনজিন পাবো। একইভাবে হচ্ছে কপার সায়ানাইড দিলে সায়ানোবেনজিন পাবো। মানে ডাইজিনিয়াম সল্টের একটা ক্যারেক্টারিস্টিক আমরা তো জানি যে হচ্ছে এজো থাকার কারণে বিভিন্ন কালার্ড কম্পাউন্ড আসলে ডাইজোমূলকটা থাকে। স্পেশালি আমাদের এখানে এই জায়গায় অ্যারোমেটিক ডাইজিনিয়াম সল্টে যেটা হয় যে সহজে হচ্ছে ডাইজিনিয়াম গ্রুপটাকে রিপ্লেস করা যায়, করে আমাদের টার্গেট জিনিসটাকে এখানে ফিল আপ করা যায়। নর্মালি কি হয়, আমরা যদি নাইট্রোবেনজিনকে রিয়াকশন করি তখন সে কি করবে, নাইট্রোবেনজিন কি করবে, সে হচ্ছে প্যারানাইট্রো বা ধরুন হচ্ছে প্যারাক্লোরো নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। মানে সে হচ্ছে নিজে সরবে না, বাট মেটাবোজ এনে হচ্ছে তাকে বসাবে। কিন্তু ডাইজিনিয়াম ক্লোরাইডের বিষয়টা কিন্তু এমন না, সে হচ্ছে নিজে সরে গিয়ে অন্যকে আসার জায়গা তৈরি করে দেয়। এটা হচ্ছে ডাইজিনিয়াম ক্লোরাইডের একটা অন্যতম যে বৈশিষ্ট্য। আচ্ছা, আর আমরা যদি ডাইজিনিয়াম ক্লোরাইডের হচ্ছে কিভাবে ডাইজিনিয়াম ক্লোরাইডটা তৈরি করে সেটা যদি একটু দেখি, যে নাইট্রাস অ্যাসিড এবং হচ্ছে HCl একটা মিশ্রণ করব। এটা করলে সে হচ্ছে সোডিয়াম, আমরা হচ্ছে নাইট্রাস অ্যাসিডটা পাবো আর কি। আর এই এনিলিনটা 273 কেলভিন, মানে আমরা যদি বলি 0°C। আমি যদি এখানে একটু তথ্য অ্যাড করি, এই বিক্রিয়াটা 0 থেকে 5°C পর্যন্ত এটা কাজ করে। যে এনিলিনকে 0 থেকে 5°C তাপমাত্রায় সোডিয়াম নাইট্রাইট HCl মানে হচ্ছে নাইট্রাস অ্যাসিড দিয়ে বিক্রিয়া করলে সে হচ্ছে এই বেনজিন ডাইজিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। যদি টেম্পারেচার যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবে না। আচ্ছা, ফেনল সেটা হচ্ছে কি, ফেনল যে যেটা বললাম যে বেনজিনের সাথে যদি হাইড্রোক্সাইড মূল্য যুক্ত থাকে, মানে অ্যারোমেটিক অ্যালকোহলটা হচ্ছে ফেনল। ফেনলের আবার কি আছে, বিভিন্ন ডেরিভেটিভ আছে, যে অবশ্যই তার কি মিথাইল ফেনল থাকতে পারে বা হচ্ছে ডাইমিথাইল ক্লোরোফেনল থাকতে পারে। আমি যদি এখানে একটু আলোচনা করি আর কি, যে ফেনলকে আমরা যদি ব্রোমিনেশন করি তখন কি হয়ে যায়, যে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন করে। হ্যাঁ, তো এই ফেনলকে কিন্তু অনেক আবার ইম্পর্টেন্ট ডেরিভেটিভ আছে। যেমন আমি যদি বলি যে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, হ্যাঁ, বা হচ্ছে এটা কিন্তু হচ্ছে ওই আমাদের যাদের হচ্ছে প্রেশারের বিভিন্ন ধরনের ওষুধ খায় আর কি, ওইখানে এটা কাজে লাগে ট্রাইনাইট্রোফেনলের যে কাজটা। তারপর হচ্ছে যে আমরা যদি এটা চিন্তা করি যে 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, এটা কিন্তু কোথায় থাকে, ওই যে ডেটল, আমরা যে ডেটল ব্যবহার করে বাসায় জীবাণুমুক্ত করার কাজে অ্যান্টিসেপটিক হিসেবে, ওইখানে হচ্ছে এটা থাকে। তো এগুলো হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট ফেনল ডেরিভেটিভ। তো ফেনল তৈরি করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে কিউমিন প্রসেস, একটা হচ্ছে ডাউ প্রসেস। রিঅ্যাকশনটি আসলে হুবহু মুখস্থ না রাখতে পারলেও অবশ্যই দেখে যাবেন, যাতে দেখে বুঝতে পারেন যে কোন রিঅ্যাকশনটা এখানে আসছে বা কোনটা জানতে চেয়েছে। তো কিউমিন প্রসেস হচ্ছে কি করা হয়, যে অ্যালকিনের সাথে বেনজিনের বিক্রিয়া করে প্রথমে কিউমিন তৈরি করে। এই যৌগের নাম হচ্ছে কিউমিন, লেখাটা আসেনি সরি, কিউমিন। পরে এই কিউমিনটাকে হচ্ছে অক্সিজেন দিয়ে রিঅ্যাকশন করলে যে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হয়। দেন এইটাকে যদি আমরা আবার অ্যাসিড হাইড্রোলাইসিস করি দেন আমরা ফেনল পাই। এটা হচ্ছে কিউমিন প্রসেসে ফেনল প্রোডাকশন। আর একইভাবে হচ্ছে ডাউ প্রসেস আমরা একটা আছে, যেটা হচ্ছে বেনজিনকে প্রথমে ক্লোরোবেনজিন করা হয়, দেন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ক্লোরোবেনজিনটা কি হয়, সোডিয়াম বেনজিন ফিনঅক্সাইড, সোডিয়াম ফিনঅক্সাইড উৎপন্ন হয়। আর সোডিয়াম ফিনেটকে আবার HCl দিয়ে ডিস্টিলেশন করলে তখন হচ্ছে আমরা ফেনল পেয়ে যাই। তো আসতে পারে যে ডাউ প্রসেস কোন যৌগ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, ফেনল আইডেন্টিফিকেশন অনেকগুলো মেথড আছে, তার মধ্যে আমার দুইটা মেথড আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে।
যে একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড যোগ করলে আমরা কি পাবো, বাদামি বর্ণের একটা হচ্ছে পার্পল কালার সলিউশন পাবো। তো এর থেকে বোঝা যাবে যে ওই টেস্টেও ফেনল আছে। আর সবচেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে লিভারম্যান টেস্ট। সেটা হচ্ছে আমরা ফেনলের সাথে নাইট্রাস অ্যাসিড যোগ করলে হচ্ছে প্রথমে মানে নাইট্রাস অ্যাসিড যোগ করার সাথে সাথেই প্যারানাইট্রাসও ফেনল হচ্ছে একটা নীল রঙের দ্রবণ উৎপন্ন করবে। পরে এই নীল রঙের দ্রবণটাতে যদি আমরা কি করি, যদি আরেকটু অ্যাসিড দিই আর কি, হ্যাঁ, তখন হচ্ছে লাল রঙের ইন্ডোফেনল উৎপন্ন করবে। লাল রঙের ইন্ডোফেনল উৎপন্ন করবে। আর এই ইন্ডোফেনলের সাথে যদি আবার অতিরিক্ত পরিমাণে বা একটু বেশি পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তখন হচ্ছে সে হচ্ছে আবার নীল রঙের ইন্ডোফেনলে পরিণত হয়ে যাবে। তাহলে দেখেন প্রথমে নীল, লাল, নীল, এটা এখান তো আসলে ঘুরে পেঁচে প্রশ্ন দেওয়ার সুযোগ আছে। নীল, লাল, নীল, এইভাবে প্যাটার্নটা শুধু ফেনলই দেয়। এ থেকে বুঝতে পারি যে লিভারম্যান টেস্ট। আবার এটা আসতে পারে যে কোন টেস্টের মাধ্যমে ফেনল শনাক্তকরণ করা হয়, যে লিভারম্যান টেস্ট। তো এইভাবে কি করতে পারি, আমরা ফেনলকে শনাক্তকরণ করতে পারি। আর আমি তো আগেই বলেছিলাম যে ফেনলের মাঝে যেটা হচ্ছে ডেটলে থাকে, তারপরে যে প্যারাসিটামল, সেও কিন্তু ফেনল ডেরিভেটিভ, হ্যাঁ, প্যারাসিটামাইড ফেনল। তারপর হচ্ছে যে এই যে ডেটলে কিন্তু শুধু 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল থাকে না, শুধু এটা থাকে না, এটার পাশাপাশি ডিসইনফেক্টেন্ট হিসেবে আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, প্লাস হচ্ছে আইসোপ্রিনয়েড হিসেবে টার্পিনল থাকে। আচ্ছা, আর প্যারাসিটামলের রিয়াকশন বিশেষ করে নামটা একটু দেখে যাবেন, হ্যাঁ, একটা হচ্ছে আইইউপ্যাক নাম আর একটা হচ্ছে জেনেরিক নাম। তো আইইউপ্যাক নামটা আমাদের মনে রাখতে হবে আর কি, হ্যাঁ, N4 হাইড্রোক্সিফিনাইল ইথানামাইড, হ্যাঁ, অথবা সংক্ষেপে আমরা প্যারাসিটামল বলি। তো হুট করে দিতে পারে যে কোন প্যারাসিটামলের আইইউপ্যাক নাম জিনিসটা আসলে কি। তাহলে কিছু এক্সাম্পল যদি যে কোশ্চেন, যদি কি ধরনের কোশ্চেন আসে এখান থেকে, যে কোন অ্যাসিডে হচ্ছে COOH মূলক নেই, অবশ্যই পিক্রিক অ্যাসিড, কারণ পিক্রিক অ্যাসিড হচ্ছে, এটা নামই হচ্ছে পিক্রিক অ্যাসিড, 2,4,6 টাইনাইট্রোফেনল, এখানে তো COOH থাকার প্রশ্ন আসে না। তারপর হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া কোনটা দিচ্ছে, হ্যাঁ, তো কার্বিলামিন বিক্রিয়া অবশ্যই আমাদের শর্ত কি যেন ছিল, যে এটার মাধ্যমে আমরা কি উৎপন্ন করতে পারি, যে আইসোসায়ানাইড উৎপন্ন করে আর কি, হ্যাঁ। এখানে যদি আমরা দেখি, এই যে প্রথম বিক্রিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি, যে হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড উৎপন্ন করছে। তো ফেনল শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, ওই যে আমরা মাত্র দেখে আসলাম যে FeCl3 ব্যবহার করা হয়। তো এই ধরনের সিম্পল কোশ্চেন আসতে পারে আমাদের এখান থেকে। আচ্ছা, তো এই মোটামুটি একটা লম্বা ক্লাস গেল। আমি আশা করি যে সবাই ক্লাসটি উপভোগ করেছেন এবং সবার কঠোর অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে এই বিশ্বাস করে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।